বাংলা সাহিত্যে আমরা বিভিন্ন গোয়েন্দা, ডিটেকটিভ কিংবা সত্যান্বেষীর গল্প শুনেছি, কিন্তু আপনারা কি কখনো গোয়েন্দা নরনারায়ণের কথা শুনেছেন? তাহলে চলুন আজকে শুনে নেওয়া যাক হেমেন্দ্র কুমার রায় রচিত গোয়েন্দা নরনারায়ণের এক দুর্ধর্ষ রোমাঞ্চকর অভিযানের কাহিনী। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রদীপ ও অন্ধকার অবলম্বনে গোয়েন্দা নরনারায়ণের কাহিনী, কলিকাতা কেলেঙ্কারি। আপনারা নরনারায়ণের নাম শুনেছেন? পৌরাণিক নরনারায়ণ নয়, বিংশ শতাব্দীর অতি আধুনিক নরনারায়ণ। নরেন্দ্র মজুমদার ও নারায়ণ চৌধুরী দুই বন্ধুর নাম। তাদের মতন একজোড়া বন্ধু সচরাচর দেখা যায় না। দুটিতে যেমন মানিক জোড়, যেখানে তাদের একজনকে দেখা যাবে না সেখানে দেখা যাবে না তাদের আর একজনকেও। যেন যাহা 52 তাহা 53 থাকবেই। যেখানে নরেন্দ্র আছে ধরে নিতে হবে সেখানেও আছে নারায়ণ। তাই লোকে তাদের নাম দিয়েছে নরনারায়ণ। নরনারায়ণের নাম এমন সুপরিচিত হয়েছে কেন জানেন? অপরাধ তত্ত্বে তাদের মতন বিশেষজ্ঞ বাংলাদেশে খুব কমই আছে। লোকে তাদের ডিটেকটিভ বলেই মনে করে, আমরাও তাদের ডিটেকটিভ বলেই মনে করতে পারি, কিন্তু আসলে তারা সাধারণ ডিটেকটিভ নয়। তারা পুলিশ বাহিনীর অন্তর্ভুক্ত নয়। তারা কাজ করে স্বাধীনভাবেই। এই শ্রেণীর গোয়েন্দাদের সাধারণ পুলিশ কোনোদিনই সুনজরে দেখে না, একথা সকলেই জানে। কিন্তু নরনারায়ণের, বিশেষ করে নরেন্দ্রর কথা স্বতন্ত্র। কারণ কোনো গোলমেলে মামলা নিয়ে জড়িয়ে পড়লে পুলিশের বড় বড় কর্তারাও নরেন্দ্রর কাছে এসে পরামর্শ করতে লজ্জিত হন না। যে কোনো কঠিন সূত্রের অতি জটিল জোট খুলতে নরেন্দ্রর মতন ওস্তাদ এ তল্লাটে আর কেউ নেই। যেখানে কারুর মাথা খেলে না সেখানেও পঙ্গু নয় নরেন্দ্রর মাথা। তার মূল্যবান সাহায্য লাভ করে পুলিশ অনেক বড় বড় মামলার কিনারা করে যথেষ্ট সুনাম কিনেছে। অথচ নরেন্দ্র জনসাধারণের কাছে কোনোদিনই নিজের নামকে বিজ্ঞাপিত করতে রাজি হয়নি। জনসাধারণ তাকে চেনে না বললেই চলে। তার বাহাদুরি জানে কেবল পুলিশ এবং অপরাধীরা। কিন্তু যে ব্যক্তি এমন অসাধারণ বাহাদুর, তাকে চোখে দেখলে আপনারা দস্তুর মতন অবাক হয়ে যাবেন। ভগবান তার দেহখানিকে গড়েছেন প্রায় বামন করেই। লম্বায় সে 4 ফুট 2.5 ইঞ্চির বেশি হবে না, আর চওড়ায় তাকে দেখতে প্রবাদ প্রসিদ্ধ তালপাতা সেপাইয়ের মতন। কিন্তু দেহের রস্যতা ও কৃশতার জন্য তার যা কিছু ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দিয়েছে তার অদ্ভুত মাথাটা। কারণ দেহের তুলনায় তার মাথাটি অসম্ভব রকমের প্রকাণ্ড। দেখলে ভয় হয় যে তার অত বড় মাথাটার ভার ওইটুকু পলকা দেহ বেশি দিন বোধহয় সহ্য করতে পারবে না। দূর থেকে তাকে দেখায় যেন একটা হেঁড়ে মাথা, রোগা লিকলিকে ছোট্ট ছেলের মতন। বাস্তবিক চেহারার দিক দিয়ে সকলকেই সে রীতিমতো হতাশ করে দেয়। কিন্তু নরেন্দ্রর প্রাণের বন্ধু নারায়ণের চেহারা হচ্ছে একেবারে অন্যরকম। তাকে দানব বললেও অত্যুক্তি হবে না। তার মতন সুদীর্ঘ দেহ কলকাতায় আর কারুর আছে বলে মনে হয় না। তার মাথার উচ্চতা হচ্ছে 7.5 ফুট। চওড়াতেও তার দেহ জায়গায় মনের ভেতরে বিপুল বিস্ময়। তার বুকের ছাতির বের সহজ অবস্থায় 48 ইঞ্চি এবং স্ফীত হলে সেই আশ্চর্য ছাতির বের দাঁড়ায় গিয়ে 55 কি 56 ইঞ্চিতে। বড় বড় পালোয়ান গুন্ডাও তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে ভয় কুঁচকে পড়ে। শিশুরা তাকে দেখলে কেঁদে কোকিয়ে ওঠে। সে এমন আশ্চর্য শক্তির অধিকারী যে 2-3 জন আরোহীর সঙ্গে একখানা বড় মোটর গাড়িরও 2 হাতে টেনে শূন্যে তুলে দিতে পারে। গায়ে রঙে এবং প্রকৃতিতেও নরেন্দ্রর সঙ্গে নারায়ণের আকাশ পাতাল তফাৎ। নরেন্দ্রর গায়ের রং ধবধবে সাদা, আর নারায়ণ হচ্ছে একেবারে আবলুস কাঠের মতন কালো। এমন অসাধারণ কালো রং বাঙালিদের মধ্যে চোখে পড়ে না। কিন্তু নরেন্দ্রর প্রকৃতি হচ্ছে ধীর, স্থির এবং শান্ত। সে কথা কয় ওজন করে, আর যে কোনো কথা বলবার আগে ভেবে চিনতে তবে উচ্চারণ করে। আর নারায়ণ তার হো হো হাসির ধাক্কায় লেজ খসে পড়বার ভয় ঘরের মধ্যে ঢোকে না টিকটিকিরাও। সে মহাচঞ্চল, এক জায়গায় 5 মিনিট স্থির হয়ে বসে থাকতে পারে না। কথা বলতে বলতে সর্বদাই সে বসছে, উঠে দাঁড়াচ্ছে এবং মেঝে কাঁপানো পদযুগলকে চালনা করে ঘুরে আসছে এই দিক ওদিক, ওদিক এদিক, যেন মানুষ চরকি।
আর তার মুখের কথা, তার মুখ যেন কথার তুবড়ি, এবং তার মুখের কথার ভেতরে শিশুত্বও বড় কম থাকে না। আসলে বিচিত্র মানুষ দুটি, কেউ কারোর মতন নয়, অথচ দুজনের মনের মতন। লোকে বিষয় প্রকাশ করে বলে, তেলে আর জলে এমন মিল হলো কেমন করে? নারায়ণ হেসে বলে, আমরা কেউ তেলও নই আর জলও নই। ভগবান আমাদের একসঙ্গে গড়েছেন পরস্পরের অভাব পূরণ করবার জন্য। নরেনের দেহ নেই বটে, কিন্তু মস্তিষ্কের দিয়ে ও হচ্ছে মস্ত, আর আমার মস্তিষ্কের বালাই নেই, কিন্তু আমার দেহখানি নয়ন বলে দর্শন করছো তো। ব্যাপার কি জানো ভায়া, নরেন আমার হয়ে ভাবে, আর আমি নরেনের হয়ে হাতে নাতে কাজ করি। লোকে বলে, ও বাবা, তাহলে তুমি নিজেকে কি যন্ত্র বলে মনে করো নাকি? হ্যাঁ, ঠিক তাই। আমি হচ্ছি যন্ত্র, আর নরেন হচ্ছে যন্ত্র চালক। এই হলো নরনারায়ণের পরিচয়। এইবারে দেখা যাক তারা এখন কি করছে। বর্ষাকালের একটি ভিজে সকাল। ঘোর মেঘাচ্ছন্ন আকাশ ঢালছে হুড় হুড় করে জলের ধারা। রাজপথ যেন একটা নদীর মতন হয়ে গেছে। সকালবেলাতেও রাস্তার মানুষের সারা এত কম যে মনে হয় শহরের ঘুম এখনো ভাঙেনি। ঘরে ঘরে কেরানিরা প্রায় রাত্রির মতন কালো আকাশ এবং জলতরঙ্গময় রাজপথের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবছে আজ চাকরির মান রক্ষা করা যায় কেমন করে। খাবার টেবিলের দুই ধারে সামনাসামনি বসে নরেন এবং নারায়ণ। নরেনের সম্মুখে টেবিলের উপর রয়েছে একখানি খবরের কাগজ, দুইখানি খুব পাতলা টোস্ট ও এক পেয়ালা চা। আর নারায়ণের সম্মুখে রয়েছে দস্তুর মতন সমারোহের ব্যাপার। খুব বড় একটি চায়ের পেয়ালা, মস্ত একটা চায়ের কেটলি, থাকে থাকে সাজানো অনেকগুলো টোস্ট, গোটা ছয়েক এক পুচ, গোটা ছয়েক ডিম সিদ্ধ, আর আস্ত একখানা প্লামপুরি। সে একবার খাবারের থালার দিকে হাত বাড়াচ্ছে, তারপর এক চুমুকে সব চা নিঃশেষ করে ঘন ঘন কেটলি তুলে নিয়ে শূন্য পেয়ালায় ঢালছে চায়ের ধারা। নরেনের একটি মাত্র পেয়ালার আধঘানাও যখন খালি হয়নি, নারায়ণের এক কেটলি চা এবং সমস্ত খাবার হলো তার মুখের ভেতরে অদৃশ্য। নারায়ণ চিৎকার করে বলে উঠল, বেয়ারা। নরেন ভ্রু কুঞ্চিত করে মৃদুস্বরে বলল, আবার বেয়ারাকে কেন? পেট ভরলো না, আরও খাবারের দরকার। নারায়ণ, তোমার এই বাড়াবাড়িটা আমি পছন্দ করি না। সকালবেলাতেই উঠে তুমি যা খেলে তাই খেয়ে আমার কেটে যেতে পারে পুরো 2 দিন। নিজে প্রকাণ্ড কালো মুখে ধবধবে দাঁতের বিদ্যুৎ খেলিয়ে কড়িকাঠ ফাটানো কণ্ঠে নারায়ণ বলে উঠল, বন্ধু, তুমি আর আমি হাতি আর পিঁপড়ে। তোমার 15 দিনের খোরাকেও আমার দেহের একদিনের বেশি চলবে না যে। কেবল দেহের খোরাক জুগিয়ে জুগিয়ে দিনে দিনে তুমি তোমার মস্তিষ্ককে আরো কাহিল করে ফেলছো। হাতি খুব প্রকাণ্ড জীব বটে, কিন্তু তাকে দাসত্ব করতে হয় ক্ষুদ্র মানুষেরই। কিন্তু ভায়া, আমার মস্তিষ্কের ভার তো আমি তোমাকেই অর্পণ করেছি। এজন্য আমাকে খোঁটা দিয়ে তোমার কোনোই লাভ হবে না। আমার মস্তিষ্ক তুমি, আর তোমার দেহ হচ্ছে আমি। কেমন? আমাদের মধ্যে এই বন্দোবস্তই পাকা হয়ে আছে কিনা? অতএব আমাকে দেহ রক্ষা করবার অবসর দাও। এই বেয়ারা, এই আরো 6খানেক টোস্ট, আর এই 2 3 ও বাদ দাও। তুমি 8-10 এক পোস্ট দিয়ে দাও দেখি। নরেন আর কিছু বলবার চেষ্টা না করে চায়ের পেয়ালায় ছোট্ট একটি চুমুক দিয়ে খবরের কাগজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে। আবার এলো এক পুচ টোস্ট আর এক কেটলি চা। নারায়ণ আবার নতুন খাবারগুলোকে আক্রমণ করলো বিপুল বিক্রমে। ঠিক এই সময় সদর দরজায় একখানা গাড়ি থামার শব্দ হলো। নরেন কাগজ থেকে মুখ তুলে বললে, এই বাদলে বাড়ির দরজায় আবার কার গাড়ি এসে থামলো? নারায়ণ একটা বিরক্তিপূর্ণ মুখভঙ্গি করে বললে, হয়তো কোনো মক্কেল। ভগবানের কাছে প্রার্থনা করি আজ যেন কেউ আমাদের বাড়ির বাইরে বেরুবার অনুরোধ না করে। আমার এতখানি বড় দেহ একবার ভিজে গেলে শুকোতে লাগবে সারাটা দিন। ঘরের ভিতরে যে হোমরা চোমরা লোকটি এসে ঢুকলেন, তিনি হচ্ছেন পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারী। তার নাম শচীন্দ্রনাথ দত্ত। নরেন বিস্মিতভাবে উঠে দাঁড়িয়ে বলল,
এ কি অপ্রত্যাশিত ব্যাপার! এমন অসময়ে আপনি? শচীনবাবু বললেন, এক সমস্যায় ঠেকে গিয়েছে মশাই, তাই ঠকবার আগে আপনার সঙ্গে পরামর্শ করতে ছুটে এসেছি। তা ঠকবার ভয় আছে নাকি? আছে বই কি, হয়তো এর মধ্যে বেশ খানিকটা ঠকেও গিয়েছে। পুলিশ যেখানে নিজের অক্ষমতা স্বীকার করে, ব্যাপারটা সেখানে মারাত্মক বলেই সন্দেহ হয়। হ্যাঁ মশাই, মারাত্মক বিভ্রাটের মধ্যেই পড়ে আছি। ভালো, বসতে আজ্ঞা হোক। চাটা কিছু ইচ্ছা করেন? কিছু না, ওসব ঝঞ্ঝাট চুকিয়ে এসেছি। বলতে বলতে শচীনবাবু একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। নরেন একখানা সোফার উপরে গিয়ে হেলান দিয়ে বসল। তার ছোট দেহখানি যেন সোফার ভিতরে প্রায় অদৃশ্য হয়ে গেল। শচীনবাবু বললেন, ব্যাপারটা অত্যন্ত গুরুতর আর গোপনীয়, গোড়াতেই আপনাকে এই কথাটা বলে রাখতে চাই। নরেন কোনো কথার জবাব দিলে না। শচীনবাবুর দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। শচীনবাবু বললেন, খবরের কাগজে পঞ্চম বাহিনীর কথা আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের সন্দেহ হচ্ছে এদেশের কোনো কোনো গুপ্তচর আমাদের প্রধান শত্রু জাপানকে গোপনে সাহায্য করছে। আপনার এমন সন্দেহের কারণ? আমরা প্রমাণ পেয়েছি কোনো কোনো সরকারি গুপ্ত কথা বাইরে ব্যক্ত হবার আগেই একেবারে শত্রুপক্ষের কানে গিয়ে উঠছে। এমনকি এখানে কোনো বড় জাহাজ বন্দরে এসে পৌঁছবার 3-4 দিন পরেই সেই খবর সরাসরি গিয়ে হাজির হচ্ছে জাপানিদের কাছে। তা আপনি কেমন করে জানলেন? শত্রু শিবিরে আমাদেরও গুপ্তচরের অভাব নেই তো, আমরা খবর পাচ্ছি তাদের কাছ থেকেই। গুরুতর কথা বটে। কাউকে সন্দেহ করতে পেরেছেন? শচীনবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, না, আমরা একেবারে অন্ধকারে পড়ে আছি। তাহলে আপনি আমাদের কি করতে বলেন? আমার বক্তব্য এখনো শেষ হয়নি। ইতিমধ্যে আমরা অপরাধীদের আবিষ্কার করবার কিছু কিছু চেষ্টা করেছি। প্রথমে আমরা যে গোয়েন্দাকে নিযুক্ত করি, মামলার ভার পাবার কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। তারপর নিযুক্ত করি আরেকজন গোয়েন্দাকে। আশ্চর্যের বিষয়, কয়েকদিন পরে তাকেও ইহলোক ত্যাগ করতে হয়। তারপর নিযুক্ত করি তৃতীয় ব্যক্তিকে, কিন্তু সেও আজ বেঁচে নেই। হ্যাঁ, বুঝতেই পারছেন, ঘটনাগুলো কেবল রহস্যময় নয়, রীতিমতো সন্দেহজনক। সোফার উপরে সোজা হয়ে উঠে বসে নরেন ধীরে ধীরে বললে, তিনজন লোক একই মামলার ভার নিয়ে পড়ে পড়ে মারা পড়েছে। কথাটা শুনতে কেমন অদ্ভুত লাগে। কেমন করে তারা মারা পড়ল? কেউ তাদের খুন করেছে? খুনি বা মারামারির কোনো প্রমাণই পাওয়া যায়নি। তবু তারা মারা পড়লো কেন? স্বাভাবিকভাবেই বিছানায় শুয়ে। মানে? তারা প্রত্যেকেই মারা পড়েছে একই রোগে। একই রোগে? কি? নিউমোনিয়া। নরেন আবার সোফার উপর এলিয়ে পড়ে দুই চক্ষু মুদে স্তব্ধ হয়ে রইল। নারায়ণ হঠাৎ উঠে দাঁড়িয়ে ঘরের চারিদিকে একটা চক্র দিয়ে আবার শচীনবাবুর সামনে এসে বসে পড়ল। তার মুখে ফুটে উঠেছে একটা হতভম্ব ভাব। নরেন আবার চক্ষু মেলে মৃদুকণ্ঠে বললে, স্বাভাবিক মৃত্যুর ভিতরেও যে এমন অস্বাভাবিক যোগাযোগ থাকতে পারে, কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। একই মামলার ভার নিয়েই 3 জনে মারা পড়ল একই নিউমোনিয়া রোগে। ওবারে, আমার মাথা তো গুলিয়ে গেছেই। পেটের পিলও বিলক্ষণ চমকে গিয়েছে। আজকাল নিউমোনিয়া ব্যাধিও কি শত্রুপক্ষে যোগদান করেছে নাকি? এখন বলুন দেখি নরেনবাবু, এই রহস্যের তল কোথায়? এইগুলো যদি হত্যাকাণ্ড না হয় তাহলে এগুলো কি? এই কথা জানাবার জন্যেই আমি এসেছি আপনার কাছে। নরেন তেমনই মৃদু স্বরেই বললে, এত তাড়াতাড়ি জোর করে আমি কোনোই মতামত প্রকাশ করতে রাজি নই। পঞ্চম বাহিনীর নাম আমরা প্রথম শুনেছি এই দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকেই। প্রথম পঞ্চম বাহিনীর অর্থ বুঝতেও কষ্ট হতো। এখন খবরের কাগজে তার উদাহরণ পেয়ে বুদ্ধি কতকটা খুলেছে। কিন্তু গত মহাযুদ্ধেও তথাকথিত পঞ্চম বাহিনীভুক্ত এক জাতীয় জীবের অভাব ছিল না। তাদের অধিকাংশ ইতিহাসই প্রকাশিত হয়েছে, আর আমিও তা পড়ে দেখবার সুযোগ পেয়েছি। আমার স্মরণ হচ্ছে সেই সময় এই ধরনের
কোনো ঘটনা ঘটেছিল। শচীনবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, ঘটনাগুলো কি রকম? আপাতত তা শুনে কাজ নেই, কারণ গোড়া থেকেই কোনো সিদ্ধান্তে উপস্থিত হলে আমরা অনায়াসেই বিপথে গিয়ে উপস্থিত হতে পারি। এখন আপনার কি কর্তব্য জানেন? বলুন। আপনি আজই প্রচার করে দিন যে এই মামলার সম্পূর্ণ ভার গ্রহণ করেছি আমি। তাতে আপনার কিছু সুবিধা হবে? যথেষ্ট। আমি দেখতে চাই আমার সন্দেহ সত্যি কিনা, অর্থাৎ এই 3টে মৃত্যুর মধ্যে কোনো গুরুতর অপরাধের নিদর্শন আছে কিনা। আমি অপরাধীদের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট করতে চাই। আজ আর কোনো কথা নয়, আমাকে এখন কিছু ভাববার সময় দিন। নরেন আবার তার 2 চক্ষু মুদে ফেলে ঠিক যেন ঘুমিয়ে পড়ল। শচীনবাবুর হয়তো আরো কিছু জিজ্ঞাসা ছিল, কিন্তু তিনি নরেনের স্বভাব জানতেন। তিনি বুঝলেন আপাতত সে কিছুতেই ভঙ্গ করবে না তার মৌনব্রত। অতএব আর দ্বিরুক্তি না করে সেদিনের মতন তিনি বিদায় গ্রহণ করলেন। শচীনবাবু ঘরের ভেতর থেকে যে অদৃশ্য হলেন, নরেন অমনি আবার চক্ষু মেলে বললে, নারায়ণ, অবিলম্বে গাত্রোত্থান করো। নারায়ণ তখনই উঠে দাঁড়িয়ে বলল, তারপর সোজা রাস্তায় গিয়ে হাজির হও। সে আমি প্রস্তুত, কিন্তু কেন? কারণ জানালার ভিতর দিয়ে আমি বারবার লক্ষ্য করেছি রাস্তার ওধারের ফুটপাতের উপরে অত্যন্ত উদাসীনভাবে একটি ভদ্রলোক মূর্তির মতন চুপ করে দাঁড়িয়েছিল। ওর ওই উদাসীনতা সন্দেহজনক, কারণ শচীনবাবুর গাড়ি চলে যাওয়ার পরেই ও লোকটিরও পদযুগল রীতিমতো সচল হয়ে উঠল। এখন আমি আর তাকে দেখতে পাচ্ছি না। তুমি তার পিছনে পিছনে ধাবমান হতে পারবে? হ্যাঁ, সে পারবো, কিন্তু তাকে চিনবো কেমন করে? সে ও ফুটপাত ধরে এইমাত্র উত্তর দিকে গিয়েছে। তার পায়ের দিকটা আমি দেখতে পাইনি বটে, কিন্তু তার গায়ে আছে একটি নীল রঙের পাঞ্জাবি, চোখে আছে চশমা, ঠোঁটে আছে গোফের রেখা, মাথায় আছে গান্ধীর টুপি, আর হাতে আছে মোটা মালাক্কা বেত। মাথায় সে মাঝারি, আর তার গায়ের রং তোমার চেয়ে ফর্সা হলেও রীতিমতো কালো। যাও, এখন যাও। নারায়ণ দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নরেন হঠাৎ গলা ছড়িয়ে বললে, নারায়ণ, আরেকটা দরকারি কথা আছে, শুনে যাও। দরজার উপাস থেকে নিজের মস্ত মুখখানা বাড়িয়ে নারায়ণ বললে, কি হুকুম মজুর? লোকটা এখনো আমাদের উপরে হয়তো কোনো সন্দেহ করতে পারেনি। খুব সম্ভব তুমি ওর আড্ডার সন্ধান পাবে। যদি পাও, ওর আড্ডার উপরে পাহারা রাখবার ব্যবস্থা করে এসো। আচ্ছা, বলে নারায়ণের মুখ আবার আড়ালে চলে গেল। নরেন নিজের মনে ভাবতে লাগলো, কিছুকাল আগেও এদেশে অপরাধীদের সঙ্গে বিলাতি অপরাধীদের তফাৎ ছিল যথেষ্ট, কিন্তু আজকাল এই দেশেও মাঝে মাঝে এমন অপরাধের দৃষ্টান্ত দেখা যায় যার আদর্শ আছে 7 সাগরের ওপারে। জানি না আজ যে মামলাটার ভার গ্রহণ করলুম সেটাও ওই জাতীয় কিনা। ঘণ্টা 3 পর নারায়ণ আবার ফিরে এলো। নরেন তখন বসে বসে খান কয়েক বই নিয়ে নাড়াচাড়া করছিল। মুখ তুলে বললে, কি খবর নারায়ণ? হ্যাঁ বাবারে, ও বাবা, হ্যাঁ খবর ভালো। আমি একেবারে লোকটার ডেরা পর্যন্ত না দেখে ছাড়িনি। লোকটা থাকে রজনীব স্ট্রিটের একখানা প্রকাণ্ড ব্যারাক বাড়িতে ঘর ভাড়া নিয়ে। সে বাড়িতে নানা জাতের লোকের বাস। তাদের অনেকেই কেউ কারোর সঙ্গে পরিচিত নয়। সেখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, বাংলার নানা জেলার লোকও আছে, আবার পশ্চিমে নানা দেশি মানুষের নমুনাও আছে। এমনকি 2 ঘর মাদ্রাজিরও খোঁজ পেয়েছি সেখানে। সেখানে কোনো পাহারার ব্যবস্থা করে এসেছো? হ্যাঁ, করেছি বই কি। বাড়ির সামনে বিজয়কে দাঁড় করিয়ে রেখে এসেছি। কোন বিজয়? চোর বিজয় নাকি পকেটমার বিজয়? আরে ওই পকেটমার বিজয়। বেশ করেছো। ছোকরা যেমন চালাক তেমনই চটপটে। এইখানে একটু ব্যাখ্যার দরকার।
আপন আপন চেহারার বিচিত্র বিশেষত্বের জন্য নরেন্দ্র ও নারায়ণ বৃহৎ জনতার ভিতরে থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করত। কোনোরকম ছদ্মবেশী নরেনের বালকের মতন দেহের ক্ষুদ্রত্ব এবং নারায়ণের দানবের মতন দেহের বিপুলতা ঢেকে রাখতে পারত না। গোয়েন্দাগিরির পক্ষে এটা ছিল অত্যন্ত অসুবিধাজনক। এই অসুবিধা দূর করার জন্য তারা একটি উপায় অবলম্বন করেছিল। তারা মাইনে দিয়ে পুষেছিল এমন কয়েকটি জীবকে যাদের পেশা ছিল রাহাজানি, গুন্ডামি, চুরি এবং পকেট কাটা প্রভৃতি। এই শ্রেণীর লোককে পুলিশে চাকরি না দিলেও গোয়েন্দাগিরির বহু বিশেষত্বের সঙ্গে সুপরিচিত থাকে। সর্বদা পুলিশের এবং জনসাধারণের গতিবিধির উপরে নজর রাখতে রাখতে তাদেরও দৃষ্টি হয়ে ওঠে অত্যন্ত তীক্ষ্ণ এবং প্রকাশ্যে থেকেও কি কৌশলে আত্মগোপন করতে হয় তারা ভালো করেই জানে সে গুপ্ত কথা। এরা নরনারায়ণকে দেখত প্রভুর মতো। তাদের সংসর্গে এসে তারা পুরোদস্তু সাধু না হলেও অসৎ পথের দিকে সহজে পা বাড়াতে চাইত না। অন্তত তাদের পক্ষে থেকে এইটুকু বলা যেতে পারে যে নরেন ও নারায়ণকে তারা কোনোদিন ঠকাবার চেষ্টা করেনি, বরং প্রাণপণে আদেশ অনুযায়ী কাজ করে তাদের দেওয়া নুনের মর্যাদা রক্ষা করার চেষ্টাই করে এসেছে। এই শ্রেণীর লোকের চরিত্র ছিল নরেনের নখদর্পণে। তাদের বশ করার কৌশল সে জানত। সেদিনই সন্ধ্যের সময় পকেটমার বিজয় নরেনের সামনে এসে সেলাম ঢুকে দাঁড়ালো। নরেন বিরক্তিভাবে বলল, আরে বিজয়, তুমি পাহারা ছেড়ে এখানে কেন? বিজয় দুই হাত জোর করে বলল, হুজুর, আপনাকে একটা কথা বলবার জন্য না আমি ওই সেখানে নসিরামকে পাহারায় রেখে ছুটতে ছুটতে আসছি, বুঝলেন? কি কথা? তাহলে গোড়া থেকেই বলি হুজুর, আপনি শুনুন। সেই ব্যারাক বাড়িখানার সামনে আমার এক আলাপি লোকের একখানা পানের দোকান ছিল। সারাদিন আমি সেইখানেই বসেছিলুম। যে লোকটার ওপরে আমাকে নজর রাখতে বলা হয়েছে, বিকেলবেলায় দেখি সে হঠাৎ বাড়ি থেকে বেরিয়েই হন হন করে একদিকে এগিয়ে চলল। আমি আর কি করি, তার পোষা কুত্তার মতো লোকটার পিছু নিলুম। শ্যামবাজারের মোড়ে এসে তার সঙ্গে আমিও একখানা বাসে উঠে বসলুম। ওই তো রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ের কাছে লোকটা বাস থেকে নেমে পড়ল হুজুর। তারপর টালিগঞ্জের দিকে হেঁটে খানিকটা গিয়ে একখানা বড় বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও চুপ করে রাস্তার উপরে দাঁড়িয়ে রইলুম। আন্দাজ ধরুন ওই আধ ঘন্টা পরে বাড়ির বাইরে এসে সে আবার উঠল ধর্মতলার একটা ট্রামে। আমিও উঠে পড়লুম। ট্রামে এত ভিড় যে আমাদের দুজনেরই বসবার জায়গা হলো না। তার গায়ে গা মিশিয়েই আমাকে দাঁড়িয়ে থাকতে হলো। তারপর হুজুর আরে বলো বলো, থামলে কেন? তারপর? মাটির দিকে মুখ নামিয়ে বিজয় বাঁধো বাঁধো গলায় লজ্জিতভাবে বললে, তারপর হুজুর কেন জানি না আমি আর লোভ সামলাতে পারলাম না। নরেন একটুখানি হেসে বললে, বুঝেছি, তুমি লোকটার পকেট মেরে দিয়েছ। অন্যদিকে মুখ ফিরিয়ে বিজয় বললে, হ্যাঁ কি বলবো হুজুর, হাত দুটো কেমন যেন একটু ওই নিষ্পিস নিষ্পিস করছিল, বুঝলেন? পোড়া মনকেও কত যে বোঝাই, বুঝতেই পারছেন। মন তবু আর বশ মানতে চাইল না হুজুর। নরেন বাধা দিয়ে অধীর স্বরে বললে, ঠিক আছে, হয়েছে, আর অত ওজোর দেখাবার দরকার নেই। তুমি আসল কথাটা বলো। বিজয় কাঁচু মাচু মুখে বললে, তার পকেট থেকে পেয়েছি একটা মানি ব্যাগ, একখানা চিঠি আর ওষুধে ভরা ছোট্ট একটা কাঁচের নলচে। আমার মনে হলো এইগুলো হুজুরের কাজে লাগতে পারে, তাই আর কি এইগুলো নিয়েই ছুটে এসেছি হুজুর। নারায়ণ বিজয়ের পিঠের ওপর এক থাবড়া বসে দিয়ে চিৎকার করে বলে উঠল, সাবাস বিজয়, সাবাস, জিতে রাহো, জিতে রাহো। আচ্ছা, চিঠিখানার ওষুধের নলছেটা আমার হাতে দাও, মানি ব্যাগটা তুমি রাখতে পারো। আর একটা কথা, তোমাকে আর দরকার নেই। বিজয় একটা সেলাম ঢুকে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। ছোট্ট একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতরে পুরো তুলো জড়িয়ে একটি কাঁচের চুঙি সযত্নে রাখা হয়েছে। চুঙিটির দৌমুখী বন্ধ। ডাক্তাররা ইঞ্জেকশন দেবার সময় এরকম ওষুধ ভরা কাঁচের চুঙি ব্যবহার করেন। নরেন সেটিকে আলোর দিকে ধরে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করলে। তারপর যেন নিজের মনেই বললে, চুঙির ভিতরে জলীয় পদার্থটা যে কি আপাতত তা বোঝা যাচ্ছে না। দেখছি বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করা দরকার। চুঙিটিকে আবার যথাস্থানে রক্ষা করে
নরেন চিঠি ভরা খোলা খামখানা টেবিলের উপর থেকে তুলে নিলে। তারপর খামখানা উল্টে পাল্টে ভালো করে দেখে বলল, দেখো নারায়ণ, খামের উপরে ডাকঘরের ছাপ নেই। পত্রলেখক বোধহয় ডাকঘরকে বিশ্বাস করে না, তাই চিঠি বিলি করেছে অন্য কোনো লোকের হাত দিয়ে। খামের এক কোণে খালি একটা নাম লেখা রয়েছে, নৃপেশ। আচ্ছা, এইবার চিঠিখানা বার করে পড়ে দেখা যাক। নৃপেশ, শচীন দত্তের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। সন্ধান নেবে সে আর কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করছে কিনা। যদি কোনো নতুন খোঁজ খবর পাও তাহলে তখনই আমাদের 3 নম্বর বাড়িতে চলে আসবে। আমি 3 দিনেকের জন্য এই বাড়িতে থাকব। তারপর আমাকে পাবে হপ্তা খানেকের জন্য আমাদের 4 নম্বর বাড়িতে। ইতি ছোট বাবু। চিঠির উপরে তারিখ লেখা রয়েছে 3রা, আজ হচ্ছে 5 তারিখ। তাহলে পত্রলেখক আজই 3 নম্বর বাসা ত্যাগ করবে। ধরে নেওয়া যাক বিজয় আজ টালিগঞ্জের যে বাড়ি পর্যন্ত গিয়েছিল সেইখানাকেই 3 নম্বরের বাড়ি বলা হয়েছে। তাহলে এরপরেও আছে 4 নম্বরের বাড়ি, যার ঠিকানাটা কিন্তু আমরা জানি না। আচ্ছা নরেন, যদিও তুমি আমার মস্তিষ্কের অস্তিত্ব স্বীকার করো না, তবু আমার মনে হচ্ছে এই চিঠিখানার ভেতরে আছে যেন কোনো ষড়যন্ত্রের গন্ধ। তোমার মস্তিষ্ক না থাকুক, ঘ্রাণ শক্তি যে আছে এই কথা আমি কোনোদিনই অস্বীকার করি না। হ্যাঁ, এই পত্রে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বই কি। এই ছোটবাবু নামক মহাত্মাটি যে কে তা আমরা জানি না, কিন্তু এটুকু বেশ বুঝতে পারছি এই লোকটি আমাদের শচীনবাবুর পিছনে নিযুক্ত করেছে গুপ্তচর। কোনো একটি মামলার জন্য শচীনবাবু আর কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করেন কিনা এটা জানবার জন্য তার যথেষ্ট আগ্রহ। মামলাটা কোন জাতীয় সেটা তুমি কিছু আন্দাজ করতে পারছো কি? আন্দাজে ঢিল ছোড়ার অভ্যাস যে আমার নেই সে তো তুমি জানোই নরেন। কিন্তু আমার সে অভ্যাস আছে। এই কথাগুলো লক্ষ্য করো, আর কোনো নতুন গোয়েন্দা। এর থেকে কি এই বোঝায় না যে এটা হচ্ছে এমন কোনো মামলা যার জন্য শচীনবাবু আগে 1 বা একাধিক গোয়েন্দা লাগিয়েছিলেন, পরে আবার নতুন গোয়েন্দা নিযুক্ত করতে পারেন। কিন্তু সেই বিশেষ মামলাটা কি? শচীনবাবুর নিজের মুখে আমরা শুনেছি পঞ্চম বাহিনীর অপরাধীদের আবিষ্কার করবার জন্যে পুলিশ থেকে পরে পরে 3 জন গোয়েন্দাকে কাজে লাগানো হয়েছিল, আর 3 জনই একে একে মারা পড়েছে। হ্যাঁ নারায়ণ, সেই পঞ্চম বাহিনীর মামলা না হয়ে যায় না। নারায়ণ অবাক হয়ে ভাবতে লাগলো। ব্যাপারটা গোড়া থেকে আরো ভালো করে বোঝবার চেষ্টা করা যাক। হ্যাঁ দেখো, পুনরুক্তি কিন্তু আমি একদম ভালোবাসি না, কিন্তু তোমার মাথার ভিতরে জটিল কিছু ঢুকাতে গেলে পুনরুক্তি ছাড়া উপায় নেই। যাকে শোনো, পুলিশ টের পেয়েছে ইউরোপের মতন এদেশেও পঞ্চম বাহিনীর আবির্ভাব হয়েছে। তারা এখানকার সামরিক গুপ্তকথা সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠিয়ে দেয়। কি উপায়ে তারা এই সংবাদ সংগ্রহ করে আর কি উপায় বা তা যথাস্থানে প্রেরণ করে আমরা এখনো সেসব জানতে পারিনি। আর সত্য সত্যই এখানে পঞ্চম বাহিনীর অস্তিত্ব আছে কিনা তাও জোর করে মানা যায় না। আমাদের কাজ করতে হবে কেবল পুলিশের সন্দেহের উপরেই নির্ভর করে। শেষ পর্যন্ত গিয়ে হয়তো দেখব আমরা ছুটে মরেছি কোনো মরিচিকার পিছনে পিছনে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে পুলিশ হাওয়ার উপরে কোনো মামলা খাড়া করেনি। পুলিশের সন্দেহের মূলে বস্তু আছে। পুলিশ দেখেছে এখানকার সামরিক তথ্য বাইরে প্রকাশ পাবার আগেই জাপানিদের কাছে গিয়ে হাজির হচ্ছে। এই আশ্চর্য রহস্যের তল খোঁজবার জন্যে পুলিশ একজন গোয়েন্দা নিযুক্ত করলে হঠাৎ সে নিউমোনিয়া রোগে মারা পড়ল। অবশ্য এজন্য বিস্মিত হওয়ার দরকার নেই, কারণ নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। তারপর নিযুক্ত হলো দ্বিতীয় গোয়েন্দা, আর সেও মারা পড়ল ওই নিউমোনিয়া রোগেই। পুলিশ কিঞ্চিত চমকিত হলো বটে, কিন্তু তখনও ভাবলে এ হচ্ছে দৈবের খেলা। তারপর তৃতীয় গোয়েন্দার প্রবেশ এবং ওই একই রোগে আক্রান্ত হয়ে সেও করলে ইহলোক থেকে প্রস্থান। পুলিশ এবার দস্তুর মতো ভীত হয়ে উঠেছে, কারণ এরকম অসম্ভব দৈব বিড়ম্বনা কল্পনাও করা যায় না। পুলিশ তাই তাড়াতাড়ি আমাদের কাছে এসেছে সাহায্য প্রার্থনা করবার জন্য। এই মামলায় নতুন গোয়েন্দা নিযুক্ত হলেই সে নিউমোনিয়া রোগের মারা পড়ে কেন? ভিন্ন ভিন্ন রোগে তারা মারা পড়লে হয়তো পুলিশ এতটা সজাগ হয়ে উঠত না।
যদিও এই একই মামলায় নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই উপরি উপরি তিন গোয়েন্দার মারা পড়াটাও হচ্ছে যথেষ্ট সন্দেহজনক। বুঝে দেখো নারায়ণ, এইবারে এই মামলায় নিযুক্ত হয়ে আমরা দৈবক্রমে একখানা অদ্ভুত পত্র হস্তগত করেছি। পত্রলেখক তার এক চরের উপরে আদেশ দিয়েছে, পুলিশ কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করে কিনা সে যেন সেই সন্ধান দেয়। এখন তোমার কি মনে হয়, অন্ধকারের ভিতরে একটু আলোর আভাস দেখতে পাচ্ছ কি? টেবিলের উপরে সশব্দে মুষ্টি প্রহার করে নারায়ণ বলে উঠল, ঠিক, এবারে আমারও চোখ ফুটল। নরেন ঘাড় নাড়তে নাড়তে বলল, শেষ পর্যন্ত তোমার চোখ ফুটেছে দেখে পরম আশ্বস্ত হলুম। হ্যাঁ, শচীনবাবু আবার একজন নতুন গোয়েন্দার সাহায্য নিয়েছেন, আর সে হচ্ছে আমি। তারপরে ভাববার কথা হচ্ছে, রাস্তা থেকে আজই একটি উদাসীন ভদ্রলোক দেখে গিয়েছে আমার সঙ্গে শচীনবাবুর সাক্ষাৎ। তাই সে রিপোর্ট দাখিল করবার জন্যে টালিগঞ্জের পত্রলেখকের সেই ৩ নম্বর বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। সেখানে কি পরামর্শ হয়েছে তা আমরা জানি না, তবে এটুকু অনুমান করতে পারি রিপোর্ট পেয়ে ছোটবাবু নিশ্চয়ই খুব জন্মনে হয়ে উঠবেন। অতএব এখন আমাদের যে কোনো ঘটনার জন্যে প্রস্তুত হয়ে থাকতে হবে। বিপুল উৎসাহে এক লাফে সোফার ওপাশ থেকে এপাশে এসে পড়ে নারায়ণ বলে উঠল, ফুলচন্দন পড়ুক তোমার মুখে। হ্যাঁ বন্ধু, আমি চাই ঘটনা ঘটনা ঘটনার ঘোর ঘটা, মুহূর্তে নতুন নতুন বিপদ আর বিস্ময় আর উত্তেজনা। আমার এ দেহ হচ্ছে দস্তুর মতো পুরুষের দেহ, শোভায় নরম কুশনে হেলান দিয়ে বসে থাকবার জন্য ভগবান এ দেহ নির্মাণ করেননি। নরেন বিন্দুমাত্র উৎসাহের লক্ষণ না দেখিয়ে বলল, এখন আমার মনে প্রশ্ন জাগছে, এই ছোট বাবুটির নাম আর পরিচয় কি? এই দলের মধ্যে সে কোন স্থান দখল করে বসে আছে? সেই কি দলপতি, না ছোটবাবুর উপরেও মেজবাবু আর বড়বাবু আছেন? এই দলটি চালনা করছে কোন মস্তিষ্ক? যদি তারা পঞ্চম বাহিনীর লোকই হয়, তাহলে কোন উপায়ে শত্রুদের সঙ্গে খবর আদান প্রদান করছে? প্রশ্ন হচ্ছে অনেকগুলি, তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করি না। কোনো ভাবনা নেই, ইচ্ছে করলেই আমরা আজই সব প্রশ্নের উত্তর আদায় করতে পারি। কেমন করে? চলো আজই সেই ব্যারাক বাড়ি থেকে নৃপেশকে ক্যাক করে ধরে আনি। আচ্ছা, তারপর? তারপর আর কি, নৃপেশ যদি সহজে বস না মানে, আমার 2-4টে কিল আর চর খেলেই মনের কথা উগড়ে দেওয়ার পথ পাবে না। এক একটি কিলে তার এক একখানা হাড় আমি গুঁড়ো করে দেব। নরেন মৃদু হেসে বলল, তোমাকে কেবল হাতির মতন দেখতে নয়, তুমি হচ্ছে পাক্কা একটা হস্তি মূর্খ। নৃপেশ যদি পাকা অপরাধী হয়, তাহলে তুমি কিল মেরে তার মুখ ভেঙে দিলেও সে পেটের কথা বাইরে প্রকাশ করবে না। আর নৃপেশকে আমরা ধরে আনবই বা কোন আইনের জেরে? তাকে আইনের ফাঁদে ফেলা যায়, তার এমন কোনো অপরাধের কথা এখনো আমরা আবিষ্কারই করতে পারিনি। বরং আইনত অপরাধ করেছি আমরাই, কারণ তার পিছনে পকেটমার লেলিয়ে দিয়ে আমরা তার পকেটে যা ছিল সব হস্তগত করেছি। নারায়ণ চোখ ও ভ্রু নাচিয়ে বলল, এই হ্যাঁ তো, সত্যি কথাই তো। এতক্ষণ তো আমার এই খেয়ালটা হয়নি। তবে তুমি কি করতে চাও বলো দেখি? আপাতত নৃপেশের উপরে কড়া পাহারা রাখতে চাই। গোপনে তার পিছনে লেগে থাকলে শত্রুদের আরও অনেক খবর পাবার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের দুঃখিত হবার কোনোই কারণ নেই। একদিনেই আমরা যতটা জানতে পেরেছি সেটা অভাবিত সৌভাগ্য বলে মনে করা যেতে পারে। আর এর মূলে আছে প্রধানত আমাদের পকেটমার চেলা শ্রীমান বিজয়চন্দ্র। ভাগ্যে সে পকেট কেটেছিল, হ্যাঁ, এজন্যে তাকে ধন্যবাদ দিলেও অন্যায় হবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। বিজয় ছোকরাটাকে কালই আমি নিমন্ত্রণ করে ভালো করে এক পেট খাইয়ে দেবো। হ্যাঁ, অতটা বাড়াবাড়ি না করলেও চলবে। পাপীদের উৎসাহিত করলে বিপদের ভয় আছে। ঠিক এই সময় বাইরে থেকে সাড়া এলো, আগে হুজুর, ভেতরে যেতে পারি কি? কে? আগে আমি নসিরাম। ও, ভেতরে এসো। তুমি আবার কি বলতে চাও? নসিরাম ঘরে ঢুকে নমস্কার করে বলল, হুজুর নমস্কার। বিজুর কথায় আজ আমি ব্যারাক বাড়ির একটা লোকের উপর নজর রেখেছিলাম। বিজু চলে আসবার পরে লোকটা হন্তদন্তের মতন বাড়ি থেকে আবার বেরিয়ে এসেই একটা ট্যাক্সিতে উঠে কোথায়
চলে গেল। সেখানে আর কোনো ট্যাক্সি ছিল না বলে আমিও তার পিছু নিতে পারলাম না। আমি সেখানে চুপটি করে বুড়ি ছুঁয়ে বসে রইলুম। তারপর বিজু আবার ফিরে এলো, আর সেই লোকটাও খানিকক্ষণ হলো ট্যাক্সিতে চড়েই আবার ব্যারাক বাড়িতে ফিরে এসেছে। কিন্তু এবারে সে একলা নয়, তার সঙ্গে আরো 2 জন লোক আছে। এই খবরটা আপনাদের জানাবার জন্যই বিজু আমাকে এখানে পাঠিয়ে দিলে। এখন আমাদের উপর কি হুকুম হয়? তোমরা দুজনেই সেই বাড়িখানার উপরে এখন পাহারা দিতে যাও। খুব সাবধান, লোকটাকে এবার আর 1 মিনিটের জন্যও চোখের আড়ালে যেতে দিও না। নসিরাম ভক্তি ভরে আবার একটি নমস্কার ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। নরেন আসন ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, নারায়ণ, ব্যাপারটা আন্দাজ করতে পারছো কি? আবার আমাকে আন্দাজ করতে বলছো? ও আমি কিন্তু ওসব আন্দাজ ফান্দাজের ধার ধারি না। কিন্তু একটা শিশুও তো এই ব্যাপারটা আন্দাজ করতে পারে। নৃপেশ বাড়িতে ঢুকেই নিজের কাটা পকেট আবিষ্কার করে ফেলেছে, আর তখনই খবর দেবার জন্য ট্যাক্সিতে চড়ে সেই 3 নম্বরের বাড়িতে তাড়াতাড়ি ছুটে গিয়েছে। 3 নম্বরের বাসিন্দারা খবর শুনে বোধহয় যথেষ্ট বিচলিত হয়েছে। কিন্তু কেন তারা এতটা বিচলিত হলো? তার কারণ কি এই কাচের চুনি, না এই চিঠিখানা? তাদের চোখে দুটোর মধ্যে কোনটা হচ্ছে বেশি মূল্যবান? আর নৃপেশের সঙ্গে যারা এসেছে তারা কে? একসঙ্গে ছোটবাবু আর বড়বাবু নয় তো? নারায়ণ মস্ত একটা হাই তুলে মুখের কাছে তুড়ি দিতে দিতে বলল, ওসব ঝামেলা নিয়ে মাথা ঘামাবার সময় আমার আর নেই। আমার উদরে আবার ক্ষুধার উদ্রেক হয়েছে। নারায়ণ, নারায়ণ শোনো, তোমার এই বিশ্বগ্রাসী ক্ষুধা নিয়ে তুমি রসাতলে গমন করো। আমি আজ একেবারেই আহার করব না। হ্যাঁ, আহার করবে না মানে? উপোস করে থাকবি? ঠিক তাই। তোমাকে তো কতবারই বলেছি, পেট ভরা থাকলে মস্তিষ্কের ধারও ভোঁতা হয়ে থাকে। শূন্য উদর মস্তিষ্ককে দান করে অধিকতর সূক্ষ্ম চিন্তা শক্তি। দেখ, চুলো যাক তোমার চিন্তা শক্তি। আমার চাই বাহুবল, আমার চাই পেট ভরা খোরাক। সেই রাতেই নারায়ণ উদরস্থ খাদ্যের ভারে কিঞ্চিত কাবু হয়ে নিজের শয়নগৃহের ভিতরে অদৃশ্য হল। নরেন খানিকক্ষণ দোতলার বারান্দার উপরে পায়চারি করে বেড়ালো। তার মুখ দেখেই বোঝা যায় সে যেন মনে মনে কি চিন্তা করছে। মিনিট কয়েক পরে সে আবার নিচে নেমে গেল। তার বাড়ির পিছন দিকে ছিল ছোট বড় গাছে ভরা খানিকটা জায়গা। তারা স্থানটিকে বাগান বলেই ডাকত, কিন্তু ও জায়গাটি বাগান আখ্যা লাভ করবার যোগ্য নয়। সেখানে ফুল গাছ চোখে পড়তো না একটাও, কিন্তু আগাছার ছড়াছড়ি ছিল যত্রতত্র। নরেন কোথা থেকে একটা বড় চাঙারি সংগ্রহ করে এনে তাদের বাগানের ভেতর গিয়ে দাঁড়ালো। জমি সর্বত্রই পুঞ্জীভূত হয়েছিল গাছ থেকে খসে পড়া শুকনো পাতা। সেই শুকনো পাতাগুলো কুড়িয়ে নিয়ে সে চাঙারির ভিতরে রাখতে লাগলো। চাঙারি পূর্ণ হলে সেটা নিয়ে আবার বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপর প্রত্যেক শিঁড় উপরে সেই শুকনো পাতাগুলো ছড়াতে ছড়াতে নরেন তাদের দোতলা বাড়ির ছাদ পর্যন্ত গিয়ে উঠল। চাঙারি খালি হলে সে আবার নেমে নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকল। নরেন আর নারায়ণ পাশাপাশি বাস করত 2টি ঘরে। মাঝখানের একটি দরজা দিয়ে তারা পরস্পরের ঘরে আনাগোনা করতে পারত। নরেন নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেলে নারায়ণের বিরাট নাসিকার বিকট গর্জন। সে আগে নিজের ঘরের দরজা বন্ধ করল, তারপর মাঝের দরজা দিয়ে প্রবেশ করল নারায়ণের ঘরে। এর মধ্যেই নারায়ণ গাল হাঁ করে গভীর নিদ্রায় অচেতন হয়ে পড়েছে। তার নিদ্রাকে নাম দেওয়া যেতে পারে ইচ্ছা নিদ্রা, অর্থাৎ ইচ্ছা করলেই সে একেবারে নিদ্রা সাগরে তলিয়ে যেতে পারে। নরেন সেই ঘরের বাইরে যাবার দরজাটির খিল ভেতর থেকে খুলে রাখল, আবার নিজের ঘরে ফিরে এলো। তারপর একটা ইজি চেয়ার টেনে এনে এমন জায়গায় রাখলো যাতে করে সেই চেয়ারে বসে মাঝের দরজা দিয়ে নারায়ণের শয্যাটি ভালো করে দেখা যায়। নারায়ণের ঘর অন্ধকার। নরেন নিজের ঘরের আলো নিভিয়ে এলো। তারপর ইজি চেয়ারের ওপরে বসে হেলান দিয়ে অর্ধশয়ন অবস্থায় স্থির হয়ে রইল। রাত্রি ক্রমে বাড়ছে। শহরে নানান রকম গোলমাল ক্রমেই কমে আসছে। আরো খানিক্ষণ কাটল। কলকাতার মুখ প্রায় বোবা হয়ে এলো।
ঘরের ঘড়ি জানিয়ে দিল রাত এখন 3টে। শহর একেবারে নিশার। মাঝে মাঝে কেবল শোনা যায় হঠাৎ একটা পেঁচা বা কুকুরের চিৎকার, আর সেই বাতাসে যেন বেজে চলেছে ঝিমঝিম নীরবতার বীণা। এবং তারই মধ্যে ফাঁক পেয়ে নিজের অস্তিত্বকে ভালো করে জানিয়ে দেবার চেষ্টা করছে ঘরের ঘড়ির টিকটিক টিকটিক শব্দ। কলকাতার ঘরে ঘরে ঘুমোচ্ছে শহুরে জীবেরা, কিন্তু নরেন তখনও সম্পূর্ণরূপে জাগ্রত। তার চোখে ঘুমের এতটুকু আমেজ নেই। আরো কিছুক্ষণ কাটল। নরেন যখন ভাবছে আজকের মতন অনিদ্রাকে বরণ করা বোধহয় ব্যর্থ হয়ে গেল, তখন হঠাৎ সে সচমকে চেয়ারের উপর সোজা হয়ে উঠে বসল। তার কান যা শুনতে চাইছিল সে তা শুনতে পেয়েছে। একরকম শব্দ হচ্ছে, কেউ যেন শুকনো পাতা মারিয়ে দোতলার ছাদে সিঁড়ি দিয়ে নেমে আসছে। উৎকর্ণ হয়ে নরেন বসে রইল পাথরের পুতুলের মতো। সিঁড়ির ওপর শুকনো পাতার আর্তনাদ। তার মুখ দেখলে মনে হয় পত্র মর্মর তার কানে করছে যেন মধুবৃষ্টি। অল্পক্ষণ পর সব চুপচাপ। তারপরে শোনা গেল একটা কর্কশ শব্দ, যেন কেউ ধীরে ধীরে ঠেলেও ঘরের একটা দরজা খুলছে এবং আওয়াজ হচ্ছে দরজার তৈলহীন কবজা থেকে। নরেন জানত ও ঘরের দরজা কেউ নিঃশব্দে খুলতে পারে না, তাই সে আজ নিজের হাতেই নারায়ণের ঘরের দরজার খিল খুলে রেখে এসেছে। সে আগেই অনুমান করেছিল আজ এখানে কারোর ভয়াবহ আবির্ভাবের সম্ভাবনা আছে। এতক্ষণে বোঝা গেল তার অনুমান মিথ্যে নয়। নরেন উঠে দাঁড়ালো এবং বাঁ হাত বাড়িয়ে নিজের ঘরের ইলেকট্রিক সুইচের উপরে কেবল আঙুল রাখল। তার ডান হাতে একটি ছোট্ট রিভলভার। তারপর সে শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করতে লাগলো। দরজা তখনও সেই অতিথির হাতের ঠেলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। একটা সময় দরজা হলো নীরব। নরেন আরো আধ মিনিট অপেক্ষা করলে তারপর হঠাৎ টিপে দিলে তার ঘরের আলো সুইচটা। এই ঘরের আলোটা ছিল এমন জায়গা যে সেটা জ্বললেই তার খানিকটা শিকা মাঝের দরজা দিয়ে ও ঘরের ভেতর গিয়ে পড়ে। আলো জেলেই নরেন দেখলে নারায়ণের শয্যাশায়ী দেহের উপরে ঝুঁকে রয়েছে একটা মূর্তি এবং তার উদ্যত হাতে একখানা মস্ত চকচকে ছোরা। পর মুহূর্তে এই ছোরাখানা বোধহয় নারায়ণের বক্ষভেদ করত, কিন্তু নরেন হত্যাকারীকে অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই দিলে না। লক্ষ্য স্থির করেই সে নিজের রিভলভারের ঘোড়া টিপে দিলে গুলিটা গিয়ে লাগলো ঘরের দেওয়ালের উপরে। সচকিত মূর্তিটা হলো বিদ্যুতের মতন অদৃশ্য এবং রিভলভারের গর্জনে ঘুম ভেঙে গেল নারায়ণের। প্রথমটা সে হতভম্বের মতন চারিধারে তাকাতে লাগলো, তারপর খাটের নিচে লাফিয়ে পড়ে বলে উঠল, নরেন নরেন নরেন, কি হচ্ছে নরেন? তুমি রিভলভার ছুড়লে কেন? নরেন শান্তভাবে সহজ স্বরে বলল, তোমাকে তোমাকে বাঁচাবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, সে আবার কি? সে আবার কি? আর একটু হলে খুনির ছোড়া বিদ্ধ তোমার বুকে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাবুঝি পরে হবে, এখন এখন শীঘ্র আমার সঙ্গে এসো। সিঁড়ির উপরে পাতার শব্দ শুনেই বুঝেছি খুনি আবার ছাদের দিকে উঠে গিয়েছে। চলো নারায়ণ, আমার সঙ্গে চলো। ছাদে উঠে নরেন পকেট থেকে টর্চ বার করে চারিদিকে আলোক নিক্ষেপ করতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। নরেন বললে, বুঝেছি, এদিকে এসো। সে দৌড়ে ছাদের একদিকে গিয়ে দাঁড়ালো। তারপর মুখ বাড়িয়ে নিচের দিকে আলো ফেলে দেখল ছাদের জল বেরোবার লোহার পাইপ ধরে একটা মূর্তি নিচের দিকে নেমে যাচ্ছে। নারায়ণও মুখ বাড়িয়ে দেখল। তারপরে প্রচন্ড এক হুঙ্কার দিয়ে সেও তাড়াতাড়ি পাইপ ধরে নিচের দিকে নামতে গেল। নরেন টপ করে তার একখানা হাত চেপে ধরে বলল, আরে কি করছো নারায়ণ, কি করছো? তোমার এই বিপুল দেহের ভার এই তুচ্ছ পাইপটা কি সহ্য করতে পারবে? তুমি কি পাগল হয়েছো? তার কথা শেষ হতে না হতেই রাস্তার উপরে জাগলো এক বিষম আর্তনাদ। কে চেঁচিয়ে উঠল, হুজুর, হুজুর আমাকে খুন করলে, হুজুর আমাকে খুন করলে, রক্ষা করুন হুজুর, হুজুর রক্ষা করুন। সর্বনাশ,
এই যে বিজয়ের গলা। বলি নরেন আবার ছাদের আলসের উপরে হুমড়ি খেয়ে পড়ে মুখ বাড়িয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলে, কিন্তু নিশ্চন্দ্র আকাশ ও ব্ল্যাকআউটের রাত্রি দৃষ্টিকে অন্ধ করে দেয় রন্ধ্রহীন অন্ধকার। তবু যাতে কারোর গায়ে না লাগে এমনভাবে নরেন বার করে রিভলভার ছুড়লে হত্যাকারীকে ভয় দেখাবার জন্য। তারপর টর্চের আলো রাস্তার উপরে ফেলে দেখলে ধুলোয় শুয়ে ছটফট করছে একটা মূর্তি। সেখানে আর কাউকে দেখা গেল না। হত্যাকারী নিশ্চয়ই পালিয়েছে। নরেন বললে, নিচে নেমে চল নারায়ণ, দেখি বিজয়ের আবার কি হলো। দুজনে দ্রুত পদে সেই শুকনো পাতায় পরিপূর্ণ সিঁড়িতে শব্দ করতে করতে নেমে এলো একতলায়। তারপর সদর দরজা খুলে রাস্তায় গিয়ে পড়ল। নারায়ণ, টর্চটা ধরো তো, আমি একবার বিজয়কে পরীক্ষা করে দেখি। নরেন টর্চটা নিয়ে বিজয়ের উপরে আলো ফেলে দেখলে তার মুখ যন্ত্রণা বিকৃত এবং তার কাপড় চোপড়ে রক্তের দাগ। নরেন লক্ষ্য করল বিজয় ছোড়ার ঘা খেয়েছে কাঁধের উপরে। অল্পক্ষণ ক্ষতস্থানটা পরীক্ষা করে সে বলল, ভয় নেই বিজয়, এ যাত্রায় তোমাকে মরতে হবে না। তোমার আঘাত সাংঘাতিক নয়। বিজয় কিঞ্চিৎ আশ্বস্ত স্বরে বলল, আপনি আমাকে মিথ্যে প্রবোধ দিচ্ছেন না তো? না বিজয়, আমার কথা বিশ্বাস করো, কিন্তু তুমি এখানে কেন? বিজয় আস্তে আস্তে উঠে বসে বলল, হুজুর, আপনার হুকুম তামিল করবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। সংক্ষেপে সব কথা গুছিয়ে বলো। হুজুর বলেছিলেন নৃপেশকে আমি যেন একবারও চোখের আড়াল না করি। আমি সেই ব্যারাক বাড়ির দিকে চোখ রেখে চুপ করে বসেছিলুম। হঠাৎ দেখলুম অনেক রাতে দুটো লোক ছায়ার মতো সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। তখন একেবারে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তারা যে কারা কিছুই বুঝতে পারলাম না। তারপর একটা লোক সিগারেট ধরার জন্য দেশলাইয়ের কাঠি জ্বাললে, আর সেই আলোতে দেখা গেল নৃপেশের মুখখানা। তারপর তারা অন্ধকারে আবার মিলিয়ে গেল। কেবল শোনা যেতে লাগলো তাদের পায়ের জুতোর শব্দ। সেই শব্দ শুনতে শুনতেই আমি তাদের পিছু নিলুম। এপথ ওপথ ঘুরে শেষটাখানি তারা এসে দাঁড়ালো আপনাদের এই বাড়ির কাছেই। তারপর তাদের পায়ের শব্দ হঠাৎ করেই না জানি থেমে গেল। তারা যে অন্ধকারে কি করছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রইলুম হুজুর। এই এগুতে তো আমার এক ফোঁটা ভরসা হলো না, পাছে তাদের গায়ের ওপর যদি গিয়ে পড়ি। এই এমনইভাবে খানিকক্ষণ কাটলো। তারপর হঠাৎ বাড়ির ভেতরে শুনলুম রিভলভারের আওয়াজ। আমি তো ভয় একেবারে হতভম্ব হয়ে গেলুম। ব্যাপারটা তো কিছুই আন্দাজ করতে পারলুম না। তার খানিকক্ষণ পরেই দেখলুম ছাদের ধারে আলো জ্বলছে। আপনার টর্চের আলো আর ওই জলের নল ধরে তরবর তরবর করে নিচের দিকে নেমে আসছে একটা লোক। রাস্তার পরেই লোকটা ছুটতে লাগলো, আর সঙ্গে সঙ্গে আমার তখন একেবারে হুঁশ এলো। তো সেই যেই আমার সামনে এসে বলল, আমি তখনই তাকে দুই হাতে জড়িয়ে ধরলুম। খানিকক্ষণ ঝটাপটির পরেই লোকটা আমাকে ছুরি মেরে আমার হাত ছাড়িয়ে পালিয়ে গেল হুজুর। নারায়ণ ক্রুদ্ধ স্বরে গর্জন করে বলল, ব্যাটা যদি আমার হাতে পড়তো না, তাহলে ছোড়া শুদ্ধ হাত কানা ঢুকিয়ে দিতুম আর পেটের ভেতর একেবারে ওই কিচক মত করে ছাড়তুম। বিজয়, তুমি ঠিক দেখেছো তো? আমার বাড়ির সামনে দুজন লোক এসে দাঁড়িয়েছিল। অন্ধকারে ঠিক দেখেছি কিনা কি করে বলবো হুজুর, বলুন তো। তবে এইটুকু শুনেছি, দুজোড়া পায়ের শব্দ আপনার বাড়ির সামনে এসেই কিন্তু থেমে গেছিল হুজুর। তাহলে আরেকটা লোক কোথায় গেল? নরেন, ওসব পরে ভাবলেও চলবে। বিজয়ের ক্ষতস্থান দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে। আগে ও জায়গাটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখা দরকার। বলেই সে হাত বাড়িয়ে বিজয়ের দেহ পথ থেকে তুলে নিল শিশুর মতো। বিজয়ের ক্ষতস্থান ধুয়ে ও বেঁধে দিয়ে একটা ঘরে তাকে সে রাতের মতন শুয়ে রেখে তারা দুজনে আবার ওপরে গিয়ে উঠল। নরেন নিজের ঘরে ঢুকেই দেখল চারিদিকে একটা বিশৃঙ্খলা দৃশ্য এবং তার বড় টেবিলের দেরাজগুলো সব খোলা। সে ছুটে গিয়ে একটা খোলা দেরাজের ভেতরে হস্ত সঞ্চালন করে ফিরে দাঁড়িয়ে বলল, নারায়ণ, আমার ঘরেও চোর এসেছিল। সে কি? কখন এলো? খুব সম্ভব একটা লোক নল বেয়ে উঠেছিল ছাদের উপরে, আর একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল পাহারা দেবার জন্যে। প্রথম লোকটা বিজয়কে ছোড়া মেরে পালিয়ে যাবার পর আমরা যখন সদর খুলে রাস্তায় আসি, দ্বিতীয় লোকটা সেই সময়ে আধারে গা ঢাকা দিয়ে বাড়ির ভিতরে এসে ঢুকেছিল। তারপর আমরাও রইলুম বিজয়কে নিয়ে ব্যস্ত, আর সেও আমার ঘরে ঢুকে কাজ হাসিল করে আবার দিলে লম্বা। নারায়ণ,
এ হচ্ছে অসম্ভব রকমের দুঃসাহসী চোর। চোর যে কে তাও আমি আন্দাজ করতে পারছি। আন্দাজ করতে পারছো? কে সে? নৃপেশ ছাড়া আর কেউ নয়। কেমন করে জানলে? বিজয় সচক্ষে দেশলাইয়ের আলোতে দেখেছে নৃপেশের মুখ, কিন্তু আমি দেখেছি ছোড়া নিয়ে তোমার বুকের উপরে যে লোকটা ঝুঁকে দাঁড়িয়েছিল সে নৃপেশ নয়। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে লোকটা রাস্তায় দাঁড়িয়েছিল সেই হচ্ছে নৃপেশ। কিন্তু সে কি চুরি করে পালিয়েছে? নরেন চেয়ারের ওপর বসে পড়ল। সেই কাঁচের চুড়ি আর চিঠিখানা। বাঁচা গেল। কাঁচের চুঙি আর এই চিঠি নিয়ে আমাদের আর মাথা ঘামাবার দরকার নেই। আমি ভেবেছিলুম চোর বেটা বুঝি কোনো দামি জিনিস নিয়ে সরে পড়েছে। চেয়ারের হাতলের ওপর আঙুল দিয়ে মৃদু আঘাত করতে করতে নরেন বলল, তোমার কথা মানতে পারলুম না। ও দুটো জিনিস নিশ্চয়ই মূল্যবান, নইলে ও দুটোর জন্য ওদের এতটা মাথা ব্যথা হবে কেন? হয়তো ওই চুঙি আর চিঠি যে আমাদের হাতেই এসে পড়েছে ওরা নিশ্চিত রূপে সে কথা জানতো না। হয়তো ওরা এসেছিল আমাদের পৃথিবী থেকে সরাবার জন্যে, তারপর দৈব গতিকে পথ খোলা পেয়ে নৃপেশ বাড়ির ভিতরে ঢুকে দেখতে এসেছিল তার সন্দেহ সত্য কিনা, অর্থাৎ চুঙি আর চিঠি আমাদের কাছেই আছে কিনা। তাহলে তুমি জানতে যে ওরা আজ এখানে আসবে? জানতুম বলাটা ঠিক হবে না, তবে আন্দাজ করেছিলুম আজকালের মধ্যেই ওদের এখানে আসবার সম্ভাবনা আছে। বাবা, আশ্চর্য তোমার আন্দাজ। এরকম আন্দাজের অর্থ খুঁজে পাওয়া যায় না। নিশ্চয়ই পাওয়া যায়। এইটুকু মনে রেখো, এরা সাধারণ অপরাধী নয়, এরা হচ্ছে শত্রুপক্ষের গুপ্তচর। বাংলাদেশের ভিতরে এরা একটা প্রকাণ্ড দল গঠন করেছে। এরা জানে খুব গোপনে আর তাড়াতাড়ি কাজ করতে না পারলে ধরা পড়তে হবে, আর ধরা পড়লে সকলকেই চড়তে হবে ফাঁসি কাঠে। আমার দৃঢ় ধারণা ওই চিঠি আর চুঙির ভিতরেই এই মামলাটার সমস্ত রহস্যের চাবি লুকানো আছে। ওরা যে মুহূর্তে সন্দেহ করতে পারলে যে এই মামলাটা তদারক করবার জন্যে নিযুক্ত হয়েছি আমরা, আর মামলার ভার পেয়েই আমরা হস্তগত করেছি ওদের বধ করবার ব্রহ্মাস্ত্র, সেই মুহূর্তেই স্থির করে ফেললে ভিতরের কথা প্রকাশ পাবার আগেই অত্যন্ত তাড়াতাড়ি হয় আমাদের পথ থেকে সরাতে, নয় চিঠি আর চুঙি পুনরুদ্ধার করতে। ওদের প্রথম উদ্দেশ্যটা সফল হয়নি, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। চিঠি আর চুঙি গিয়েছে আবার ওদের পকেটেই। নারায়ণ, এখন বুঝতে পারছো কেন আমি আন্দাজ করেছিলাম যে আমাদের বাড়িতে আসতে ওরা বিলম্ব করবে না? হ্যাঁ, তুমি বুঝিয়ে দিলে তাই বুঝলুম, কিন্তু আর একটা ব্যাপার এখনো বোঝা যাচ্ছে না। চিঠিখানা আমি পড়ে দেখেছি, কিন্তু ওই চুঙির ভিতরে কি আছে সেটা তুমি জানতে পেরেছো কি? পরীক্ষা করে জানতে পেরেছি বই কি। কি জেনেছো শুনি? এক রহস্যময় হাসি হেসে নরেন বলল, এখনো তোমাকে বলবার সময় হয়নি। নারায়ণ চটে বলল, তুমি চুল হয়ে যাও, আমি গেলাম খেতে। দিন তিনেক পরের কথা। ডন বৈঠক দেওয়া এবং মুগুর ভাজা শেষ করে নারায়ণ বারান্দার উপরে হাত পা ছড়িয়ে বসে হাঁপ ছাড়ছিল। এমন সময় হলো নরেনের আবির্ভাব। নারায়ণ ভুরু কুচকে বিরক্ত কণ্ঠে বলল, আজ 3 দিন ধরে দেখছি আমাকে ফাঁকি দিয়ে তুমি একলাই হাওয়া খেতে যাচ্ছ। হ্যাঁ, হাওয়া খেতে নয় ভাই, কিছু কিছু খোঁজ খবর নিতে। হ্যাঁ, কিসের খোঁজ খবর? পঞ্চম বাহিনীর? তাছাড়া আবার কি? নারায়ণ মেঝের উপরে সজোরে একটা চপেট আঘাত করে রুদ্ধস্বরে বলল, না না, এসব ব্যাপারে তোমার একলা যাওয়া কিছুতেই চলতে পারে না। কেন? ওরা হচ্ছে ভয়ানক বিপজ্জনক লোক। একলা ওদের হাতে পড়লে কিছুতেই তুমি আর বেঁচে ফিরবে না। তুমি যত বড় চালাক হও না কেন, হাতাহাতির সময় তুমি হচ্ছে একটি সামান্য শিশু, ওই করে। তোমার রক্ষাকর্তা হতে পারি একমাত্র এই আমি। এরপরে আমায় ছেড়ে তুমি রাস্তায় এক পাও বেরোতে পারবে না। তথাস্তু। কিন্তু ভাইয়া, আর একটা কথাও ভেবে দেখো, যে দলের পিছনে আমরা লেগেছি সে দলে গুন্ডার ডাকাতও থাকতে পারে, আর সময়ে সময়ে তারা গায়ের জোর বা সাধারণ অস্ত্র চালিয়েও নরহত্যা করতে পারে বটে।
কিন্তু তাদের দলপতির নরহত্যার আসল পদ্ধতি হচ্ছে আরো সূক্ষ্ম। সেখানে তোমার গায়ের জোরও কোনো কাজেই আসবে না। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, এইরকমই আন্দাজ করেছি আমি। নরেন, তোমার এই আন্দাজের ধাক্কা সহ্য করা ক্রমেই আমার পক্ষে কঠিন হয়ে উঠছে। তোমাকে নিয়ে আমি আর পারবো না। তুমি একটু চুপ করো তো। উত্তম, তোমাকে একটা খবর দিয়েই আমি মৌনব্রত অবলম্বন করব। কি খবর? বারান্দার কোণ থেকে একটা মোড়া টেনে নিয়ে নারায়ণের সামনে বসে পড়ে নরেন বলল, তুমি জানো এই মামলায় আমার আগে আরো 3 জন গোয়েন্দা একই নিউমোনিয়া রোগে মারা পড়েছে। আমি খবর নিয়ে জানলুম ওই 3 গোয়েন্দারই চিকিৎসার ভার পেয়েছিলেন একই ডাক্তার। সামনের একখানা রেকাবি থেকে এক মুঠো ভিজে ছোলা তুলে নিয়ে নারায়ণ নিজের মুখে নিক্ষেপ করল। তারপর চেবাতে চেবাতে বলল, তাদের হয়েছে কি? হয়তো বিশেষ কিছুই নয়। ডাক্তারটির নাম চন্দ্রনাথ ঘোষ, বিলেত ফেরত। ডাক্তারটি একবার জাপানেও বেরিয়ে এসেছেন। পুলিশ মহলে তার বিশেষ খ্যাতি, তাই পুলিশ বিভাগের অনেকেই অসুখে পড়লে তাকেই আহ্বান করে। এটা খুবই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হচ্ছে একটি ব্যাপার। কি? একই নিউমোনিয়া রোগে 3 গোয়েন্দার মৃত্যু, আর একই ডাক্তার চন্দ্রনাথ ঘোষের চিকিৎসা। নারায়ণ একটু ভেবে বোঝবার চেষ্টা করে বলল, কিন্তু আমি তো এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো কলকাতায় নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব হয়েছে। না, তা হয়নি। সে খোঁজও আমি নিয়েছি। কলকাতায় এখন নিউমোনিয়া রোগের বাড়াবাড়ি নেই, আর বাড়াবাড়ি হলেও পরপর একই মামলায় নিযুক্ত 3 জন গোয়েন্দাই যদি একই ডাক্তারের চিকিৎসাধীন হয়ে নিউমোনিয়ায় মারা পড়ে, তাহলে শুনতে যেন কেমন একটা লাগে না? নারায়ণ হতাশভাবে মাথা নেড়ে বলল, বন্ধু, এদের একটু শোনো। তুমি না একটি মূর্তিমান হেয়ালি। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝেও কাজ নেই। তোমার সঙ্গে পরামর্শ করতে আসা হচ্ছে ডাহা বোকামি। উঠে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বলতে নরেন নিজের ঘরে গিয়ে ঢুকল। সে জামা কাপড় ছেড়ে সবে বসেছে, এমন সময় সেখানে এসে হাজির হলেন শচীনবাবু। আসন গ্রহণ করবার আগেই তিনি প্রশ্ন করলেন, মামলাটার কোনো হদিশ করতে পারলেন? কি যে বলেন, এত বড় একটা মামলা, আপনাদের মতন মস্ত মস্ত সব মাথা থাকতেও 3 বেচারা গোয়েন্দার প্রাণ গেল, আর আমি এর মধ্যেই কিনারায় গিয়ে পৌঁছাবো? তাও কখনো হয়? শচীনবাবু একটা আসনের ওপরে তার সমস্ত অঙ্গবার ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলল, ভগবান সহায় থাকলে সবই হতে পারে নরেনবাবু। আমরা এখনো মামলাটা ঠিক কিনারা না করতে পারলেও ভাগ্যগুণে হঠাৎ 2-1টা গুপ্ত কথা জানতে পেরেছি। জিজ্ঞাসু চোখে শচীনবাবুর দিকে তাকিয়ে নরেন বলল, হঠাৎ? হ্যাঁ, হঠাৎ। একরকম দৈবগতিকে আর কি। ব্যাপারটা শুনবেন? নিশ্চয়ই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজ সকালে আমার এক বন্ধুকে ফোন করে শুনলুম অচেনা 2 জন লোকের গলা, অর্থাৎ ক্রস কানেকশন আর কি। প্রথম ব্যক্তি বলছে, ছোটবাবু নরনারায়ণকে আপনি কোথায় এখনো ভালো করে চেনেন? তারা যে মামলার ভার হাতে নেয় তার শেষ পর্যন্ত না দেখে ছাড়ে না। দ্বিতীয় ব্যক্তি বললে, নৃপেশ, রাখো তোমার নরনারায়ণের কথা, আমিও তাদের শেষ না করে ছাড়বো না। নৃপেশ নামধারী ব্যক্তি বললে, তাহলে আমার উপরে কি হুকুম হয় বলো? আসছে অমাবস্যার রাত্রে ঠিক 12টার সময় 4 নম্বরের বাড়িতে একটা বড় পরামর্শ সভার আয়োজন করা হচ্ছে। সেই সভায় আমাদের দলের সবাইকে যোগ দিতে হবে। তোমরাও যেন ভুলো না। আমাদের বড়বাবু কি সেখানে হাজির থাকবেন? নিশ্চয়ই, তিনি তো সভা আহ্বান করেছেন, আর সভাপতি হবেন তিনি। তাহলে এতদিন পরে বড়বাবুকে আমরা সামনাসামনি দেখতে পাবো? মূর্খ, আমি ছাড়া আমাদের দলের আর কেউ বড়বাবুর মুখ দেখেনি, কখনো দেখতেও পাবে না। বড়বাবু সবাই আসবেন বটে, কিন্তু তার মুখ ঢাকা থাকবে কালো কাপড়ের মুখোশে। খালি বড়বাবু নয়, তোমাকে, আমাকে আর অন্য সবাইকেও সেদিনকার সবাই যেতে হবে মুখোশে মুখ ঢেকে।
যে কাজে নেমেছি তাতে পদে পদে মৃত্যু ভয়। আমাদের দলে লোক আছে অনেক, ভয় অথবা অর্থলোভে বা বাধ্য হয়ে পরে হয়তো কেউ বিশ্বাসঘাতকতাও করতে পারে। সেই জন্য এই সাবধানতা। বড়বাবু চান না যে তাঁর দলের লোকেরা পরস্পরের সঙ্গে পরিচিত হয়। তোমরা আসবে, কেউ কাউকে চিনবে না, অথচ এক জায়গায় বসে বড়বাবু সমস্ত উপদেশ শুনতে পাবে। বাবুর হুকুম তো আপনার মুখ থেকে আমরা সর্বদা শুনতেই পাই। তবে হঠাৎ এত বড় সভার আয়োজন কেন? বেশ, তুমি জানো বড়বাবুর কি আমার সামনে তোমাদের কারোর কোনো প্রশ্ন করার অধিকার নেই। তুমি আমাদের অত্যন্ত বিশ্বস্ত লোক বলেই তোমার এই মুখরতা ক্ষমা করল। সভা আহ্বান করার কারণ নিশ্চয়ই আছে। আমাদের বন্ধু জাপানিরা যে ভারতবর্ষ আক্রমণ করতে আসছে, খবরের কাগজে এই কথা আশা করি অবশ্যই তুমি পড়েছ। জাপানিরা ভারতবর্ষের মাটিতে পা দিলেই আমাদের কি করতে হবে জানো? তখন আমাদের এইখানে দুর্ভাগ্যক্রমে ক্রস কানেকশনের পালা হঠাৎ সাঙ্গ হয়ে গেল। নরেনবাবু, সবটা শুনতে না পেরে আমি অত্যন্ত দুঃখিত হলুম বটে, তবু যতটুকু শুনেছি তাই কি যথেষ্ট নয়? ইতিমধ্যে নারায়ণ ঘরের মধ্যে এসে হাঁ করে শচীনবাবুর কথাগুলো যেন খাচ্ছিল। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, নিশ্চয় যথেষ্ট। না 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 না, বলা ভালো যথেষ্টরও বেশি। নরেন ভাবহীন মুখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে যেন আপন মনেই বলল, আসছে অমাবস্যার রাত 12টার সময়, তার মানে ঠিক আর 7 দিন পরে 4 নম্বরের বাড়ি। 4 নম্বরের বাড়ির কথা আমরাও জানি, কিন্তু তার ঠিকানা কোথায়? শচীনবাবু বিস্মিত স্বরে বললেন, 4 নম্বরের বাড়ির কথা আপনারাও জানেন? হ্যাঁ আগে হ্যাঁ, খালি 4 নম্বরের নয়, 3 নম্বরের বাড়ির কথাও জানি, তার ঠিকানাও আমাদের অজানা নেই। তাহলে এই মামলার ভিতরে আপনারাও খানিকটা অগ্রসর হয়েছেন, কিছু কিছু সূত্রও পেয়েছেন। হ্যাঁ, কিছু কিছু পেয়েছি বটে। ওই নৃপেশ বাবাজির সঙ্গে আমরা সুপরিচিত। ছোটবাবুর নামটাও আমরা শুনেছি, আর বড়বাবুরও অস্তিত্ব আমরা কল্পনা করেছি। বটে বটে বটে, অথচ এমন সব জবর খবর এখনো আমাকে দেননি। করেছেন কি মশাই? এখনো দেবার সময় হয়নি শচীনবাবু। এতক্ষণ আমরা দুজনে ছিলুম ত্রয়াঙ্ক নাটকের প্রথম অঙ্কে। আপনার ক্রস কানেকশনের মহিমায় এখন আমরা এসে পড়েছি 2য় অঙ্কে। এইবারে আশা করছি 3য় অঙ্কের শেষে গিয়ে জবনিকা ফেলতে আর আমাদের বেশি সময় লাগবে না। কি বলো হে নারায়ণ? নারায়ণ মাথা দুলিয়ে বলল, দেখ, আমি কিছুই বলি না। যতক্ষণ ওই ব্রাটাদের মুন্ডুগুলো হাতের কাছে পাই, ততক্ষণ আমি একেবারে বোবা হয়ে থাকতে চাই। আমি কথার মানুষ নই, আমি হচ্ছি কাজের মানুষ। শচীনবাবু কি বলতে যাচ্ছিলেন, নরেন আচম্বিতে চেয়ারের উপর হেলে পড়ে নিজের বুকের উপরে হাত রেখে যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠল, শচীনবাবু ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে নরেনবাবু, অমন করছেন কেন? নরেন 2 চোখ মুদে ক্ষীণ স্বরে বলল, কেন জানি না, বোধহয় আমার ভীষণ সর্দি লেগেছে, বুকে দারুণ ব্যথা, মাঝে মাঝে যাতনার সহ্য করতে পারছি না। শচীনবাবুর 2 চোখে রীতিমতো আতঙ্কের ভাব ফুটে উঠল। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, আপনার এত যদি অসুখ, তাহলে ডাক্তার ডাকেননি কেন? আমার ডাক্তার ডাকাই উচিত ছিল, কিন্তু কিন্তু যে সে ডাক্তারকে ডাকতে আমার ভয় হয়। আমাদের কাকে ডাকা উচিত বলুন দেখি শচীনবাবু? কেন আমাদের চন্দ্রনাথকে রাখুন না? পুলিশের অনেকেই বলে তার মতন ভালো ডাক্তার নাকি খুব কম আছে। চন্দ্রনাথ বাবুকে আপনি কতদিন জানেন? বহুকাল থেকেই। মাঝে কিছুদিনের জন্য সে বার্মায় গিয়েছিল। কেন? এক ধনী রোগীর আহ্বানে। এমনি তার দুর্ভাগ্য, ঠিক সেই সময় জাপানিরা বার্মা আক্রমণ করে। তারপর থেকে কিছুদিন চন্দ্রনাথের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আমরা আন্দাজ করলেও সে জাপানিদের হাতে বন্দী হয়েছে। তারপর হঠাৎ একদিন আবার চন্দ্রনাথের দেখা পেল। আমরা সবাই তো অবাক, কিন্তু চন্দ্রনাথ বললে জাপানিরা রেঙ্গুন দখল করবার আগেই সেখান থেকে সে পালিয়ে যায়।
তারপর বার্মা থেকে পায়ে হাঁটা পথ ধরে অনেক বন জঙ্গল পাহাড় নদী পার হয়ে বহু বিপদ এড়িয়ে আবার ভারতবর্ষে এসে উপস্থিত হতে পেরেছে। তার মুখে জাপানিদের নিষ্ঠুরতার যেসব বর্ণনা শুনেছি না, তা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। চন্দ্রনাথ বাবু জাপানিদের উপরে নিশ্চয়ই খুব চটে আছেন। সে কথা আর বলতে, জাপানিদের কাছে পেলে চন্দ্রনাথ বোধহয় খালি হাতেই মাথা কেটে ফেলবে। চন্দ্রনাথ বাবু বুঝি সবসময় জাপানিদের নিন্দা করেন? জাপানিদের নিন্দা ছাড়া তার মুখে কথাই নাই, এইটাই স্বাভাবিক। জাপানিদের জন্যে তাকে তো কম কষ্ট ভোগ করতে হয়নি। তাকে ডাকলে আপনিও তার মুখে জাপানিদের অনেক কথাই শুনতে পাবেন। তা চন্দ্রনাথকে খবর দেব কি? শচীন বাবু, আমার ভয় হচ্ছে আমার বোধহয় নিউমোনিয়া হবে। কলকাতায় হয়তো নিউমোনিয়া এবারে মারাত্মক রূপে দেখা দেবে, কারণ ইতিমধ্যেই আপনার নিযুক্ত আরও 3 ভদ্রলোক এই রোগেই মারা গিয়েছেন। আর আমি শুনেছি ডাক্তার চন্দ্রনাথ ঘোষই চিকিৎসা করেও ওই 3 জন লোককে বাঁচাতে পারেননি। তার উপরে আমার চিকিৎসার ভার দিলে কোনো বিপদ হবে না তো? নরেনবাবু, জন্ম আর মৃত্যু ভগবানের হাত, ডাক্তাররা হচ্ছে নিমিত্ত মাত্র। পরমায়ু ফুরলে ডাক্তাররা কারোকেই বাঁচাতে পারে না। নরেন আরো ক্লিন্ন কণ্ঠে বলল, সে কথা আমিও মানি। বেশ বেশ, তবে চন্দ্রনাথ বাবুকে খবর দিন। নারায়ণ হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ না 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 না, ওই চন্দ্রবাবুকে ডাকা হতেই পারে না। ওরই হাতে পড়ে তো ওই 3 জন। বলতে বলতে হঠাৎ থেমে গেল, কারণ সে আরো কিছু বলবার আগে নরেন গোপনে হাত বাড়িয়ে তার পিঠে বিষম একটি চিমটে কেটে দিল। শচীনবাবু বললেন, আপনি কি বলছিলেন নারায়ণবাবু? না না, নারায়ণের কথা নিয়ে আপনি তো মাথা ঘামাবেন না। ও হচ্ছে একটা আস্ত পাগল। আমি কিন্তু কষ্ট সইতে পারছি না। হয়তো এখনই চিকিৎসার সময় অতীত হয়ে যায়নি। আপনি যদি অনুগ্রহ করে এখনই একবার চন্দ্রবাবুকে পাঠিয়ে দেন, তাহলে আমি অতিশয় বাধিত হব। শচীনবাবু তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আমার যাওয়ার পথেই চন্দ্রনাথবাবুর বাড়ি পড়ে। আমি তাকে সব কথা জানিয়ে এখনই পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। আপনার অবস্থা থেকে আমার কিন্তু ভয় হচ্ছে। আপনাকে হারালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরাই। বলেই তিনি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেলেন। নারায়ণ ক্ষুব্ধ স্বরে বলল, এই নরেন, তুমি হঠাৎ অত জোরে আমার চিমটি কাটলে কেন? কেন সে কথা পরে শুনো। তুমি খালি হস্তি মূর্খ নও, তুমি হচ্ছে গন্ড মূর্খ। নারায়ণ বেচারা কাঁচু মাচু মুখে বলল, তুমি আমাকে অমন শক্ত শক্ত গালাগাল দিচ্ছ কেন নরেন? আমি কি মূর্খতা প্রকাশ করেছি তুমি বলো? না না, তুমি কিছু করোনি। তুমি এখন দয়া করে নিজের ঘরে যাও, তারপরে যত খুশি খাবারের পাহাড় খণ্ড খণ্ড করে কোঁত কোঁত করে গিলে নিজের উদরকে দ্বিগুণ ত্রিগুণ বা চতুর্গুণ করে তোলো। আজ আর আমি তোমাকে কোনো বাধা দেব না। আজ কেবল দয়া করে এইটুকু মনে রেখো, এখনই ডাক্তার চন্দ্রনাথ ঘোষ আমাকে দেখতে আসবেন। যতক্ষণ তিনি থাকবেন এ ঘরে যেন তোমার টিকিটি না দেখতে পাই। আমার এই অনুরোধ রাখবে কি? নারায়ণ দোস্তুর মতো হতভম্বের ন্যায় নরেনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একটি মাত্র কথা উচ্চারণ না করে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। নরেন নিজের মনে মুখ টিপে একটুখানি হেসে নিল। তারপর একটা টেবিল টেনে নিজের খাটের পাশে এনে রাখলো। টেবিলের উপরে স্থাপন করলো একই রকমের ছোট ছোট 4-5টা গ্লাস, যেরকম গ্লাসে লোকে তরল ওষুধ পান করে। একটা ছোট কাঁচের ঢাকনি আগে নিজের বালিশের তলায় রেখে খাটের উপরে সে শুয়ে পড়ল। তারপর 2 চোখ বন্ধ করে সে একেবারে নিস্পন্দ হয়ে শুয়ে রইল। মিনিট 25 পরেই ডাক্তার চন্দ্রনাথ ঘোষ সেই ঘরের মধ্যে এসে দাঁড়ালেন। সুদীর্ঘ বলিষ্ঠ মূর্তি, রং ফর্সা, পরনে কোট প্যান্টুল। চোখ দুটো ছোট হলেও দৃষ্টিতে ফুটে উঠছে তীক্ষ্ণ বুদ্ধির দীপ্তি। নাক দেখলে মনে পড়ে শুকচঞ্চু। গালে মিষ্ট হাসির প্রলেপ যেন কখনো শুকায় না। সচমকে চক্ষু মেলে নরেন বলল, কে আপনি কি চন্দ্রনাথ বাবু? শচীন বাবু এইমাত্র যার কথা বলে গেলেন। বিনীতভাবে ঈষৎ মাথা হেঁট করে চন্দ্রবাবু বললেন, আগে হ্যাঁ, আমারই নাম চন্দ্রনাথ ঘোষ।
শচীনবাবুর মুখে শুনলাম আপনি নাকি অত্যন্ত অসুস্থ। যন্ত্রণা ভরা কণ্ঠে নরেন বলল, হ্যাঁ ডাক্তারবাবু, বড়ই কষ্ট পাচ্ছি। আমার কি হয়েছে জানি না, কিন্তু আমার নিঃশ্বাস ক্রমেই যেন বন্ধ হয়ে আসছে। চন্দ্রবাবু কোনো কথা না বলে একখানা চেয়ার টেনে এনে নরেনের শয্যার পাশে আসন গ্রহণ করলেন। তারপর গম্ভীরভাবে স্টেথোস্কোপটি বার করে নরেনের পিঠ ও বুক পরীক্ষা করলেন। তারপর উঠে দাঁড়িয়ে গালে এক মিষ্টি হাসি ফুটিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই, যথাসময়ে আমায় ডেকেছেন। যদিও আরও কিছু আগে খবর পেলে আরও শীঘ্রই আপনাকে নিরাময় করতে পারতুম। আপনার পীড়া গুরুতর হয়ে উঠবার উপক্রম করছে বটে, তবু যাতে আপনি 2-3 দিনের মধ্যেই আরোগ্য লাভ করেন, আমি সেই রকমই একটি ওষুধ দিয়ে যাচ্ছি। নরেন হাঁপাতে হাঁপাতে বলল, এই কষ্ট থেকে আমার মুক্তি দিন ডাক্তারবাবু। আমি চিরদিন আপনার গোলাম হয়ে থাকবো। চন্দ্রনাথের অমন স্নিগ্ধ হাসি মাখা গালের দুই প্রান্ত হঠাৎ যেন কেমন কঠিন হয়ে উঠল, কিন্তু তা খানিকের জন্য। তারপরে তিনি রোগীর দেহের উপরে ঝুঁকে পড়ে প্রশান্ত স্বরে বললেন, কোনো ভয় নেই নরেনবাবু, আপনার পীড়া এখনো গুরুতর হয়ে ওঠেনি। চন্দ্রবাবু উঠে দাঁড়ালেন। পাশের টেবিলের উপর থেকে একটি ওষুধ পান করবার ছোট্ট কাঁচের গ্লাস সামনের দিকে টেনে আনলেন। তারপর তিনি তার নিজের ব্যাগের ভেতর থেকে একটি বড় শিশি বার করে সেই গ্লাসের ভেতর ঢাললেন খানিকটা তরল পদার্থ। তারপর সেই ছোট ঔষধের গ্লাসটি তুলে নিয়ে নরেনের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে কি যে করলেন সেটা বোঝা গেল না। মুখের উপর থেকে সমস্ত যন্ত্রণার চিহ্ন মুছে ফেলে নরেন অত্যন্ত সচেতন ও তীক্ষ্ণ চোখে চন্দ্রনাথের পিছন দিকে তাকিয়ে রইল। ডাক্তারবাবু যেই আবার সামনের দিকে ফিরলেন, অমনি মুখের ভাব বদলে ফেলে কাতর কণ্ঠে নরেন বলল, ডাক্তারবাবু, বড় কষ্ট হচ্ছে। চন্দ্রবাবু ঔষধের গ্লাসটি এগিয়ে দিয়ে বললেন, এটা খেয়ে ফেলুন, সব কষ্ট জুড়িয়ে যাবে। নরেন তার থরথর করা কাঁপা হাতে ওষুধের পাত্রটি গ্রহণ করে অত্যন্ত ক্লান্ত কণ্ঠে বলল, ডাক্তারবাবু, আপনাদের অ্যালোপ্যাথিক ওষুধ খেতে আমার বড় ভয় হয়। যদি আপনি কিছু মনে না করেন, একটু অনুরোধ করতে পারি কি? নিশ্চয়ই পারেন, বলুন আপনি কি বলতে চান। ঘরের বাইরে ওই বারান্দার ডান পাশেই র্যাকে আমার তোয়ালে টাঙানো আছে। অ্যালোপ্যাথিক ওষুধ আমি কখনো খাইনি, কি জানি যদি বমি হয়। আপনি অনুগ্রহ করে তোয়ালেখানা একবার এনে দেবেন কি? এ কথা আবার বলতে? নিশ্চয়ই, আমি এনে দেব। বলি চন্দ্রবাবু ঘরের বাইরে গেলেন এবং সঙ্গে সঙ্গেই সেই মুহূর্তে নরেনের সমস্ত জড়তা এবং অসহায়তার ভাব যেন অদৃশ্য হয়ে গেল। চন্দ্রবাবুর দেওয়া ওষুধের পাত্রটি বিদ্যুৎ বেগে সে হেঁট হয়ে খাটের তলায় রেখে দিল এবং সঙ্গে সঙ্গে বালিশের তলা থেকে ঢাকনাটা বার করে তার উপরে দিল চাপা। তারপর খাটের পাশের টেবিলের উপর থেকে ঠিক সেই রকম দেখতে আরেকটি ওষুধ পান করবার শূন্য গ্লাস তুলে নিয়ে আবার বিছানার উপর শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার মুখের উপরে ফুটে উঠল সেই আগের দারুণ যন্ত্রণার চিহ্ন। চন্দ্রবাবু তোয়ালে হাতে করে ঘরের ভেতর ঢুকে নরেনের হাতের দিকে তাকিয়ে বললেন, এই যে, হ্যাঁ, ওষুধটা খেয়ে ফেলেছেন দেখছি, বেশ বেশ। তার মুখের উপরে ফুটে উঠল পরিতৃপ্তির ভাব। নরেন ঢোক গিলতে গিলতে বলল, খেয়েছি ডাক্তারবাবু, বড় গা বমি বমি করছে। কোনো ভয় নেই, ওটা এখনই সেরে যাবে। তারপর আরো মিনিট 5 কথাবার্তা বলে চন্দ্রবাবু, কাল সকালে আবার আসবো কেমন, বলে সেদিনকার মতন বিদায় নিলেন। নরেন আরো কিছুক্ষণ চুপ করে শুয়ে রইল। তারপর হঠাৎ শয্যা ত্যাগ করে দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে ডাকল, ওহে নারায়ণ, বন্ধুবর, একবার দয়া করে এদিকে আসবে কি? নারায়ণ ঘরের ভেতরে এসে বিস্মিত চোখে দেখলে নরেনের মুখের উপরে রোগের আর কোনো চিহ্নই নেই। জিজ্ঞাসা করল, আজ তোমার ব্যাপারখানা কি বলো দেখি, দেখে তো মনে হচ্ছে না তোমার কোনো অসুখ হয়েছে। অসুখ? অসুখ আবার কিসের? অসুখ হোক শত্রুর। তাহলে সত্যি তোমার কোনো অসুখ হয়নি? তবে ডাক্তার ডেকেছিলে কেন? কিঞ্চিত ঔষধ সেবন করব বলে।
অসুখ হয়নি অথচ ওষুধ খাবে? খাবো কেন? আমি দেখতে চেয়েছিলাম ডাক্তারবাবু আমাকে কি ওষুধ দেন। নারায়ণ মুখভঙ্গি করে বলল, তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ ধরে রোগের অভিনয় করলে ডাক্তারবাবু কি ওষুধ দেন কেবল সেই দেখবার জন্য? ঠিক তাই। ওষুধ পেয়েছো? হ্যাঁ, ওই দেখো। নরেন খাটের তলার দিকে আঙুল নির্দেশ করল। নারায়ণ হেঁট হয়ে ওষুধের গ্লাসটা নেবার জন্য হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে নরেন সবলে তার হাতখানা চেপে ধরে বলল, আরে আরে করো কি? এই কি হলো? ও হঠাৎ অমন করে উঠলে কেন? খবরদার ও ওষুধের গেলাস ছুঁয়ো না। নারায়ণ আরো বিস্মিত হয়ে বলল, কেন বলো দেখি? ওর ভেতরে বিষ আছে। বিষ? সেই রকমই তো আন্দাজ করছি। ওই ওষুধটা এখনই কোনো জীবাণুতত্ত্ববিদের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে চাই। আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে আছে নিউমোনিয়ার জীবাণু। নারায়ণ, ওই চন্দ্রবাবুটি আজ এখানে এসেছিলেন আমার দেহের ভিতরে নিউমোনিয়া রোগের বীজ বপন করতে। নারায়ণ খানিকক্ষণ স্তম্ভিতের মতন আড়ষ্ট হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, তাহলে ওই ডাক্তারটি হচ্ছে হত্যাকারী? হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অদ্ভুত উপায়ে চন্দ্রবাবু আমার আগেই আরও 3 জন হতভাগ্যকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। তিনি করেছেন হত্যা, অথচ আইন বলবে ওদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। আমিও গোড়া থেকে এই সন্দেহই করে আসছি। কাচের চুনিটা পেয়ে সন্দেহ আমারও দৃঢ়তর হয়ে ওঠে। আমি জানি জার্মান গুপ্তচররা এইভাবে অনেক শত্রু নিপাত করেছে। এখন বোঝা যাচ্ছে ডাক্তার চন্দ্রনাথ ঘোষ পরিচালিত হচ্ছেন ওই 5ম বাহিনীর দ্বারাই। সে বিষয়েও সন্দেহ নেই। ওই ভয়ানক লোকটাকে তো এখনই গ্রেপ্তার করা উচিত। না, এখনো গ্রেপ্তারের সময় হয়নি। এখন ওকে গ্রেপ্তার করলে দলের আর সবাই সাবধান হয়ে যাবে। খালি ওকে নয়, আমি গ্রেপ্তার করতে চাই সমস্ত দলটাকে। জালে শিকার পড়েছে, আর পালাতে পারবে না। আপাতত আমাদের প্রধান কর্তব্য হচ্ছে 4 নম্বরের বাড়িখানাকে আবিষ্কার করা। এই নাটকের শেষ দৃশ্যের অভিনয় হবে সেই বাড়ির ভিতরেই। দুদিন পরে টেলিফোনে শচীনবাবুর গলা পাওয়া গেল। কেমন আছেন নরেন বাবু? আপনার জন্য আমার মন বড় উদ্বিগ্ন হয়ে আছে। নরেন বললে, কেন? শুনলাম আপনার দেহে নাকি নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে। কে বললে? চন্দ্রনাথ। কালো ডাক্তারবাবু এসেছিলেন, তাহলে তারও বিশ্বাস যে আমি নিউমোনিয়ার দ্বারা আক্রান্ত হয়েছি। তার তো তাই মত। জানি না আমার নিউমোনিয়া হয়েছে কিনা, তবে আমার বুকের ভিতরটা বিষম টাটিয়ে উঠেছে, আর একটু একটু জ্বরও হচ্ছে বটে। হয়তো গোয়েন্দাদের ভিতরে আমি হব 4র্থ বলি। বড়ই আশ্চর্য কথা মশাই, এমন যোগাযোগ যে হতে পারে আমার ধারণাই ছিল না। শচীনবাবু, আমি কি স্থির করেছি জানেন? কি? আমি আর চন্দ্রনাথ বাবুর চিকিৎসায় থাকবো না, নতুন কোনো ডাক্তারকে ডাকবো। একটু চুপ করে থেকে শচীনবাবু বললেন, আমারও মনে হচ্ছে আপনার তাই করাই উচিত। এবারে আমারও ভীষণ সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? বেছে বেছে পুলিশের লোকের উপরে নিউমোনিয়ার এই আক্রমণ, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা সেটা পরে বোঝা যাবে। শচীনবাবু, আপাতত আপনাকে আমার একটি কথা রাখতে হবে। চন্দ্রবাবুকে দয়া করে জানিয়ে দেবেন যে আমি এখন শয্যাগত, আর নতুন ডাক্তার আমার চিকিৎসা করছেন। তাকে আর কষ্ট করে আমার এখানে আসতে হবে না। জানিয়ে দেবো। অবশ্য চন্দ্রনাথ মনে মনে বোধহয় ক্ষুণ্ণ হবে, তার কি করা যাবে। সকলের সব ডাক্তারের উপর বিশ্বাস থাকে না, এটা আমিও বুঝি। না শচীনবাবু, ঠিক তাই নয়। চন্দ্রবাবুর উপরে আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলিনি। তবে আমার বিশ্বাস নিউমোনিয়া রোগ সম্বন্ধে চন্দ্রবাবু অনেক নতুন তথ্যই জানেন। এদেশের অনেক ডাক্তারের চেয়ে এই বিভাগে তার জ্ঞান বোধহয় খুব গভীর। শচীনবাবু বিস্মিত কণ্ঠে বললেন, তবু আপনি তার চিকিৎসায় থাকতে চান না কেন?
হাসতে হাসতে নরেন বলল, কিন্তু অতি বুদ্ধির মতন অতি জ্ঞানও যে সময় সময় মারাত্মক হতে পারে, চন্দ্রবাবু হচ্ছেন তারই একটি মূর্তিমান প্রমাণ। আপনি কি বলতে চান নরেনবাবু? আমি খালি বলতে চাই, চন্দ্রবাবুর অতি জ্ঞানের মহিমায় উপরি উপরি 4 জন পুলিশ কর্মচারী একই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পরলোকের টিকিট কাটতে বাধ্য হয়েছে। চন্দ্রবাবু যারই চিকিৎসার ভার নেন তাকেই ধরে নিউমোনিয়ায়। আপনি বলুন, কোন ভরসা এমন ডাক্তারের হাতে আত্মসমর্পণ করি? আপনি কি বলতে চান যে না না, এ অসম্ভব? আচ্ছা, ছাড়ুন কি সেসব কথা। 4 নম্বরের বাড়ির ঠিকানাটা আদায় করতে পেরেছেন? কেমন করে পারবো? খুব সহজেই। নৃপেশের উপরে কড়া পাহারা রাখুন। আসছে অমাবস্যার রাত্রে নিশ্চয়ই সে 4 নম্বরের বাড়িতে গিয়ে হাজির হবে। এই যে আপনি বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে বলছেন, আমি নৃপেশের নামই খালি শুনেছি, তার চেহারা কখনো দেখিনি, আর সে কোথায় থাকে তাও আমি জানি না। নৃপেশের ঠিকানা আমি আপনাকে বাতলে দেব। কি আশ্চর্য, আপনি তার ঠিকানা জানেন? জানি বই কি, আমার লোকেরাও তার উপরে নজর রেখেছে। যে আপনি আরো ভালো রকম পাহারার ব্যবস্থা করুন, দেখবেন আপনাদের ফাঁকি দিয়ে সে যেন লুকিয়ে 4 নম্বরের বাড়িতে গিয়ে হাজির হতে না পারে। শচীনবাবু মহা উৎসাহে বলে উঠলেন, বেশ বেশ, এই এক চালেই বোধহয় কিস্তিমাত করতে পারবো। আপনি বাহাদুর ব্যক্তি দেখছি, কিন্তু খুব সাবধানে থাকবেন নরেনবাবু, আপনাকে আমরা হারাতে পারবো না। তাহলে আসি, নমস্কার। একে একে কয়েকটা দিন কেটে গিয়ে এলো রাত্রি, অমাবস্যার কালো রাত্রি। টেলিফোন যন্ত্রের সামনে বসে নরেন ও নারায়ণ কথাবার্তা বলছে, এমন সময় বেজে উঠল ফোনের ঘন্টা। রিসিভারটা তুলে নিয়ে নরেন শুধল, হ্যালো, কে আপনি? উত্তেজিত কণ্ঠস্বরে শোনা গেল, আমি সচিন, আপনার কথাই ঠিক। আজ রাত 9টার সময় নৃপেশ একখানা ট্যাক্সিতে চড়ে ব্যারাকপুর ট্র্যাক রোডের উপরে একখানা মস্ত বড় কিন্তু সেকেলে বাগান বাড়ির ভিতরে গিয়ে ঢুকেছে। নিশ্চয়ই ওইখানা হচ্ছে তাদের 4 নম্বরের বাড়ি। আমরা একটু পরেই বাড়িখানা ঘেরাও করতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আপনি তো আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন না। নিশ্চয়ই পারবো। বলেন কি মশাই, ওই অসুস্থ শরীরে? আমার শরীর সম্পূর্ণ সুস্থ। নিউমোনিয়া চুলোয় যাক, আমার কোনো অসুখই হয়নি। ফোন খানিক্ষণ মৌন। বোধহয় শচীনবাবু এত বেশি বিস্মিত হয়েছিলেন যে তার আর কথা বলবার মতো শক্তি ছিল না। তারপর রিসিভারে আবার শোনা গেল শচীনবাবুর গলা, আপনার নিউমোনিয়া হয়নি? কিন্তু চন্দ্রনাথ যে বললো আপনার নিউমোনিয়া হয়েছে। চন্দ্রবাবু বোধহয় মনে করেন নিউমোনিয়া রোগটি তার অনুগত ভৃত্য, মানে ক্রমশ প্রকাশ পাবে। তাহলে আপনি সজ্জাগত হয়ে আছেন কেন? ওটা মিথ্যা রটনা, আমি শত্রুদের ভোলাতে চেয়েছি। শুনে নিশ্চিন্ত হলো মশাই, তাহলে আপনি আসছেন? আমরা প্রস্তুত, আমি আর নারায়ণ। আমরা দলে বেশ ভারী হয়ে যাব তো? সে কথা আর বলতে, 4 নম্বরের বাড়ি থেকে আজ একটা ইঁদুরও বাইরে বেরোবার পথ পাবে না। আজই আমরা বুঝতে পারবো বড়বাবু আর ছোটবাবু এই 2 মহাত্মার আসল পরিচয় কি। তাহলে এখনই চলে আসুন, একটু আগে থাকতেই ঘটনাস্থলে পৌঁছানো দরকার। নমস্কার। রিসিভারটা রেখে দিয়ে নরেন বলল, জাগো নারায়ণ, জাগো, যুদ্ধযাত্রার আয়োজন করো। নারায়ণ সোজা হয়ে দাঁড়িয়ে মিলিটারি কায়দায় একটা সেলাম ঠুকে বলল, যথা আজ্ঞে সেনাপতি। হ্যাঁ নারায়ণ, এইবারে রঙ্গমঞ্চের উপরে তুমি হবে প্রধান অভিনেতা। কেন? কারণ আমার মস্তিষ্কের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এইবার হয়তো দরকার পড়বে তোমার বাহুবল। বাহু আমার বহুক্ষণ থেকেই তোমার আদেশের অপেক্ষায় আছে। আদেশ তো পেলে, হে হে বীরবাহু, এখন অগ্রসর হও। অমাবস্যার রাত, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড অদৃশ্য হয়ে গেছে নিবিড় অন্ধকারের ঘেরাটোপের মধ্যে। অন্ধকারের সঙ্গে পাপের বন্ধুত্ব অত্যন্ত ঘনিষ্ঠ। সাধু
সাধুরা তাকে ভয় করে, কিন্তু পাপীরা খোঁজে অন্ধকারের আশ্রয়। সেই ঝিঁঝির শব্দে জোনাকির আলো আঁধারির খেলার ভিতরে মাঝে মাঝে শোনা যাচ্ছে এক একখানা গাড়ির শব্দ। কোনো গাড়ির শব্দ কাছে এসেই আবার দ্রুত বেগে চলে যাচ্ছে, আবার কোনো কোনো গাড়ির শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন চোখ দিয়ে কিছুই দেখা যায় না, ধ্বনি শুনে কান দিয়ে সব অনুমান করতে হয়। রাত 12টা বাজল। এইবারে আমাদের প্রবেশ করতে হবে একটা বাগান বাড়ির মধ্যে। বাইরে থেকে তার মধ্যে কোনো জীবনের লক্ষণ পাওয়া যাচ্ছে না বটে, কিন্তু ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাবো মস্ত একখানা হলঘরের মধ্যে স্থির হয়ে বসে আছে একদল লোক। একদিকে রয়েছে অনেকগুলো চেয়ার সাজানো এবং তার আরেক দিকে প্ল্যাটফর্মের উপরে আছে একটি টেবিল ও 2খানা চেয়ার। প্ল্যাটফর্মের উপরে ও নিচে কোনো চেয়ারই খালি নেই। এ যেন একটা সভার দৃশ্য, কিন্তু কোনো সভ্যেরই মুখ দেখবার জো নেই। প্রত্যেকেরই মুখের উপরে বিরাজ করছে একটা করে কালো কাপড়ের মুখোশ বা মাস্ক। ঘরের ছাদের মাঝখান থেকে ঝুলছে একটি কেরোসিনের ল্যাম্প, আর আলো এত ক্ষীণ যে চারিদিকেই দেখা যায় আবছায়ার লীলা। প্ল্যাটফর্মের উপরে যে দুজন লোক বসেছিল তাদের একজন ফিসফিস করে আরেকজনকে সম্বোধন করে বলল, ছোটবাবু, আজ আমাদের এখানে কজন সভ্য আসবার কথা ছিল, মনে আছে? মনে আছে বড়বাবু, 30 জন। একটা ব্যাপার লক্ষ্য করেছ কি? ব্যাপার? কি ব্যাপার? আমরা কজন এখানে আছি একবার গুনে দেখো দেখি। ছোটবাবু মনে মনে গণনা করে সবিস্ময়ে বললে, 28, 30, 32, এখানে তো সভ্য তো দেখছি 32 জন। তাহলে এই বাড়তি সভ্য দুজন কেমন করে এখানে এলো? ছোটবাবু মাথা চুলকাতে চুলকাতে বলল, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমাদের বুঝতে হবেই। মাঝখানের দরজার কাছে ওই যে দুটো লোক বসে আছে, ওদের দেখে কি বুঝছো? দেখছি বলতে তো একজন ভয়ানক লম্বা চওড়া আর আরেকজন হচ্ছে ভয়ানক বেটে আর রোগা। ওদের দেখে আমার কাদের কথা মনে পড়ছে জানো? নর আর নারায়ণকে। নরনারায়ণ? কিন্তু তা কেমন করে হবে বড়বাবু? আমরা তো সকলেই জানি নরেন এখন নিউমোনিয়া রোগে একেবারে শয্যাগত হয়ে পড়েছে, আর তার বিছানার পাশে দিনরাত বসে আছে তার বন্ধু নারায়ণ। ধরলুম নরনারায়ণের পক্ষে এখানে আসা অসম্ভব, তবে ওরা কে? ব্যাপারটা ভালো বোধ হচ্ছে না। একদম না। ওদের পাশের ঘরে ধরে নিয়ে চলো। আগে ওদের পরীক্ষা না করে কোনো কাজই করা চলবে না। ছোটবাবু ইঙ্গিত করে ডাকতেই দুজন বলিষ্ঠ চেহারার লোক তার কাছে এসে দাঁড়ালো। সে তাদের কানে কানে কি কথা বললে তা কিছুই শোনা গেল না। লোক দুটো পায়ে পায়ে এগিয়ে প্রথমেই সেই বৃহৎ মূর্তিটির 2 পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দুদিক থেকে তার 2 হাত চেপে ধরে বললে, এই শোনো, তোমাকে একবার পাশের ঘরে যেতে হবে। অকস্মাৎ মূর্তিটা এক লাফে দাঁড়িয়ে উঠল, তারপর ঝটকান মেরে মুক্ত করে নিল নিজের হাত দুখানা। পর মুহূর্তে যারা তার হাত ধরেছিল তারা দুজনে দূরে গিয়ে ঠিকরে পড়ল। ইতিমধ্যে ছোটখাটো লোকটিও দাঁড়িয়ে উঠে বাঁ হাত দিয়ে জামার পকেট থেকে একটা বাঁশি বার করে খুব জোরে ফুঁ দিলে এবং ডান হাত দিয়ে আর এক পকেট থেকে বার করলে রিভলভার। বড় মূর্তিটিও আরেকটি রিভলভার বার করতে দেরি করল না। সবার সকলেই বিপুল বিস্ময়ে দাঁড়িয়ে উঠে প্রথমটা হতভম্বের মতন হয়ে রইল। তারপরে বাইরে থেকে জাগলো কার উচ্চ সতর্কবাণী। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলো জুতো পরা পায়ের দৌড়াদৌড়ির শব্দ। তারপরে বেঁধে গেল মহা গোলমাল। সকলেই সবাই ছত্রভঙ্গ হয়ে নানা দিক দিয়ে পালাবার চেষ্টা করলো। বড়বাবু ও ছোটবাবু প্ল্যাটফর্মের উপর থেকে লাফিয়ে পড়ল, কিন্তু কোথা থেকে স্বয়ং শচীনবাবু এসে বজ্র মুষ্টিতে চেপে ধরলেন ছোটবাবুর কণ্ঠদেশ। বড়বাবু বিদ্যুৎ বেগে অদৃশ্য হলো একটা দরজার ভেতর দিয়ে। নরেন ও নারায়ণ তখন টান মেরে নিজেদের মুখোশ খুলে ফেলেছে। তারা ছুটল বড়বাবুর পিছন পিছন। নরেন ও নারায়ণ বাইরের বারান্দায় এসে পড়েই দেখল বড়বাবু দৌড়ে একটা ঘরের ভেতরে ঢুকে সশব্দে বন্ধ করে দিল দরজা।
নারায়ণ ছুটে গিয়ে দরজার উপরে লাথি মারতে লাগলো। সে প্রচন্ড আঘাতে দরজার পাল্লা বেশিক্ষণ সহ্য করতে পারল না। খিল ভেঙে তরাম করে খুলে গেল। নরেন ও নারায়ণ অন্ধকার ঘরের ভেতরে ঢুকে নিজেদের টর্চ জ্বেলে ফেলল, কিন্তু ঘরের কোনো দিকে কেউ নেই। এক কোণে ছিল একটা ছোট্ট তক্তপোষ, তাছাড়া ঘরের ভিতরে আর কোনো আসবাবই নেই। নারায়ণ ভেবাচাকা খেয়ে বলল, কি আশ্চর্য, লোকটা গেল কোথায়? ফুসমন্ত্রে উড়ে গেল নাকি? মানুষের দেহ কর্পূর দিয়ে গড়া নয়, আর কর্পূরও এত তাড়াতাড়ি উড়ে যেতে পারে না। তো তবে সে গেল কোথায়? আমরা যে সচক্ষে তাকে এই ঘরে ঢুকতে দেখেছি, এই ঘর থেকে তো বেরোবার কোনো পথও নেই। ওই তক্তপোষখানা টেনে সরিয়ে আনো দেখি। নারায়ণ তক্তপোষখানা হিড় হিড় করে একদিকে টেনে আনলো, আর তারপরে দেখা গেল তক্তপোষের ঠিক তলায় মেঝের উপরে রয়েছে ছোট্ট একটা কাঠের দরজা। বড়বাবু তক্তপোষ সরিয়ে এই দরজা খুলে পাতাল প্রবেশ করেছেন। ভিতরে নেমে দরজা বন্ধ করবার আগে তক্তপোষখানা আবার যথাস্থানে টেনে এনে রেখেছেন। এবারে আমাদেরও পাতাল প্রবেশের ব্যবস্থা করতে হবে। ততক্ষণে শচীনবাবু কয়েকজন পাহারাওয়ালার সঙ্গে ছুটে এসে বললেন, এখানে আবার কি ব্যাপার? দলের সর্দার এই দরজার আড়ালে বসে বিশ্রাম করছে, দরজাটাকে ভেঙে ফেলবার ব্যবস্থা করুন তো। পাহারাওয়ালারা খানিকক্ষণ চেষ্টা করবার পরই দরজার পাল্লা দুটো খুলে নিচের দিকে ঝুলে পড়ল। নিচের দিকে উঁকি মেরে দেখা গেল কয়েকটা ছোট ছোট সিঁড়ির ধাপ। তারপর অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। হঠাৎ সুড়ঙ্গের ভেতরে জাগলো রিভলভারের গর্জন এবং সেই সঙ্গে শোনা গেল একটা ভারী জিনিসের পতনের শব্দ। তারপর আবার সব চুপচাপ। শচীনবাবু বললেন, এখন কি করা উচিত? লোকটা তো সশস্ত্র। নরেন মাথা নাড়তে নাড়তে সহাস্যে বললে, আমার বিশ্বাস সুড়ঙ্গর ভিতর ঢুকলে এখন দেখতে পাওয়া যাবে বড়বাবুর মৃতদেহ। সে বোধহয় আত্মহত্যা করেছে। নরেনের অনুমানই সত্য হলো। পাহারাওয়ালারা সুড়ঙ্গের ভিতর থেকে বার করে নিয়ে এলো একটা রক্তাক্ত দেহ, কিন্তু সে তখনও মারা পড়েনি। নারায়ণ টান মারতেই তার মুখের আবরণ গেল সরে। শচীনবাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, দেখি এই যে ডাক্তার চন্দ্রনাথ ঘোষ। নারায়ণ হাস্য মুখে বলল, চন্দ্রনাথকে চিনতে পেরেছেন দেখে খুশি হলুম। হ্যাঁ শচীনবাবু, এই চন্দ্রনাথ প্রকাশ্যে সাজে পুলিশের প্রিয় ডাক্তার, আর যবনিকার অন্তরালে বসে চালনা করে গুপ্তচরের এই বৃহৎ দলটি। শচীনবাবু তখনও বিস্ময়ের ধাক্কা সামলাতে পারেননি। হতভম্বভাবে বললেন, চন্দ্রনাথ পঞ্চম বাহিনীর সর্দার? এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। অথচ এই চন্দ্রনাথ মুখের কথায় আমাদের বুঝিয়ে দিয়েছিল পৃথিবীতে তার চেয়ে বড় শত্রু জাপানিদের আর কেউ নেই। আপনার মতো পাকা পুলিশের চোখে যখন ধুলো দিয়েছে, তখন চন্দ্রনাথকে একজন প্রথম শ্রেণীর অভিনেতা বলে স্বীকার করতেই হবে। কিন্তু চন্দ্রনাথ কেমন করে জাপানিদের গুপ্তচর হলো? আমার বিশ্বাস চন্দ্রনাথ যখন বার্মায় ছিল তখনই সেই সুযোগ পেয়েছিল। তারপর সাধারণ পলাতকের মতোই আবার ভারতবর্ষের ভিতরে প্রবেশ করেছে, আর শত্রুদের টাকায় গড়ে তুলেছে এই মস্ত গুপ্তচর সমিতি। নরেনের একটা হাত চেপে ধরে শচীনবাবু বললেন, নরেনবাবু, আপনাকে বহু ধন্যবাদ। আপনি না থাকলে চন্দ্রনাথ ধরা পড়তো না। চন্দ্রনাথ হাসতে হাসতে দুই চোখ মিলে একবার সকলের মুখের দিকে তাকিয়ে দেখল। অতি মৃদু হাসি হেসে অস্পষ্ট স্বরে বলল, কিন্তু তোমরা যে আমাকে ধরে রাখতে পারবে না, আমি এখনই তোমাদের ফাঁকি দেব। সে ফাঁকিয়ে দিল। মিনিট দশেকের মধ্যেই তার মৃত্যু হলো, কিন্তু তার দলের সকলেই ধরা পড়ল। পরে জানা গেল চন্দ্রনাথের সঙ্গে আরো কয়েকজন বিপদগামী ভারতবাসীকে নিয়ে একখানা জাপানি সাবমেরিন ব্রহ্মদেশ থেকে সমুদ্রপথে সুন্দরবন অঞ্চলে নামিয়ে দিয়ে গেছিল। তাদের বিভিন্ন আড্ডা খানা তল্লাশ করে পাওয়া গেল কাঁচের চুঙের ভিতরে সুরক্ষিত বিভিন্ন মারাত্মক ব্যাধির জীবাণু। ভারতবর্ষের নানান প্রদেশের বড় বড় মানচিত্র, অনেক রকম আগ্নেয়াস্ত্র আর বোমা ও
ডিনামাইট এবং শত্রুপক্ষের কাছে খবর পাঠাবার জন্য বেতার যন্ত্র প্রভৃতি আরও অনেক জিনিস। নরেন বলল, দেখো নারায়ণ, অপরাধীরা অতি চালাক হলেও প্রায়ই ধরা পড়ে অতি বোকামির জন্য। চন্দ্রনাথের কাছে আরও কত রকম জীবাণু ছিল, কিন্তু সে যদি বারবার একই নিউমোনিয়া রোগের জীবাণু ব্যবহার না করত, তাহলে আমাদের সন্দেহ এত শীঘ্র তার উপরে গিয়ে পড়তো না। নারায়ণ তার স্বভাবোচিত সভয় মুখভঙ্গি করে বললে, এই অস্ত্রযুদ্ধও নয়, মল্লযুদ্ধও নয়, এ হচ্ছে জীবাণু যুদ্ধ। এসব বোঝবার মতো বুদ্ধি আর বিদ্যে আমার বাপু নেই। এই শচীন বাবু, এখানে কোনো খাবারের দোকান আছে আশপাশে? শেষ হলো আমাদের আজকের গল্প। লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রদীপ ও অন্ধকার অবলম্বনে গোয়েন্দা নরনারায়ণের কাহিনী কলিকাতা কেলেঙ্কারি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেইল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।